হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যয়নম। আমি শান স্যার। আজকে ক্লাস 10 এর ভাই বোনের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। সেই অধ্যায়টি কি না, সেই অধ্যায় হচ্ছে রাসায়নিক গণনা, যেটাকে আমরা বলি কেমিক্যাল ক্যালকুলেশন। আর এই চ্যাপ্টারটা প্রথম শুরু করার পেছনে একমাত্র কারণ হলো এই চ্যাপ্টারটা বেশিরভাগ ছাত্রছাত্রী না বুঝে পড়ে এবং না বুঝে পড়ার ফলে ওরা মুখস্থ করে আর পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখলেই ওদের মাথায় ভিড়মি চলে আসে। আর বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে আমি এটা বলতে শুনেছি যে স্যার, এই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, এই যে সমীকরণ টাইপের যে প্রশ্নগুলো, এগুলো স্যার আমরা কিন্তু মুখস্থ রেখে দিই এবং সেটা পরীক্ষাতে পড়েও যায়, তার ফলে আমরা নাম্বারও পেয়ে যাই। কিন্তু সব থেকে বড় সমস্যাটা কি, এই জিনিসটা যদি তুমি না বোঝো তাহলে ইন ফিউচার যখন ক্লাস 11-12 গিয়ে পড়বে তখন কিন্তু তোমার মাথায় কিছুই ঢুকবে না। তার কারণ আজকে যে সমীকরণগুলো তুমি মুখস্থ করছো, সেই সমীকরণ থেকেই যে তোমার মাধ্যমিকে প্রশ্ন আসবে বা ইন ফিউচার সেই রিলেটেডই প্রশ্ন আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আর আমরা বারবার করে বলি, অধ্যয়নের লক্ষ্য একটাই, তোমার বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করা। আমরা কখনো কোনো জিনিস তোমাকে মুখস্থ করাবো না, আমরা তোমাকে বোঝাবো। না বুঝতে পারলে আবার বোঝাবো, তারপরেও না বুঝতে পারলে আবার বোঝাবো, কিন্তু তোমার না বোঝা পর্যন্ত কিন্তু আমরা ছাড়বো না। তো তোমাকে বুঝতেই হবে। আমরা চেষ্টা করব তোমাকে খুব সহজ সরলভাবে এই চ্যাপ্টারটা বোঝানোর জন্য। এবং এই চ্যাপ্টারটা পুরোটা পড়ে নেওয়ার পর তোমাকে আমি এই প্রশ্নটাও জিজ্ঞেস করবো যে আচ্ছা, এবার বলো তো, এই চ্যাপ্টারটা কি মুখস্থ করতে হলো নাকি অটোমেটিক্যালি আমরা বুঝে গেলাম? তো আমরা এমন ভাবে পড়বো, এই চ্যাপ্টার থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন, যেভাবেই মাস্টারমশাই ঘুরিয়ে দিক না কেন, যেভাবেই স্কুলের প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন, বোর্ডও যেভাবেই প্রশ্ন করুক না কেন, আমরা খুব ইজিলি এই প্রশ্নগুলো সমাধান করতে পারবো। তো রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন এই চ্যাপ্টারটিতে থিওরিটিক্যাল কনসেপ্ট খুব কম আছে, এখানে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট বেশি। কিন্তু অঙ্কের সমাধান করতে গেলে তার আগে কিছু বেসিক জিনিসও তো আমাদেরকে জানতে হবে। আর সেই বেসিক জিনিসগুলো আগে আমরা পড়ে নেব, তারপরেই এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং এই বইতে যে অনুশীলনীর প্রশ্ন আছে আমি এক এক করে সব কিছু সমাধান করিয়ে দেব। রাসায়নিক গণনা চ্যাপ্টারটি পড়বো আর রাসায়নিক সমীকরণ জানবো না, তা কি করে হয়, তাই না? আমরা জানি রাসায়নিক সমীকরণ তোমরা সবাই জানো, কিন্তু তাও আমি আজকে রাসায়নিক সমীকরণ থেকেই শুরু করব। তার কারণ আমি বলেছি একদম ছোট্ট জায়গা থেকে শুরু করব, সেখান থেকে ধীরে 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 কনসেপ্ট বিল্ড করে একটা পুরো বড় বাড়ি বানাবো, মানে একটা ছোট্ট ইট থেকে শুরু করে একটা বড় বাড়ি বানাবো, ঠিক? তাহলে দেখো, রাসায়নিক সমীকরণ এই কথাটার মানে কি? আচ্ছা, আমরা তো জানি না, যে কোনো রাসায়নিক সমীকরণ আমরা তো জানি। যেমন ধরো একটা, যদি সিম্পল আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো N2 প্লাস H2, সেখান থেকে তৈরি হবে NH3। কিংবা আমরা এটাও বলতে পারি যে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে যদি আমি হিট করি সেখান থেকে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড CaO প্লাস কার্বন ডাই অক্সাইড CO2। দেখো, এই যে N2 প্লাস H2 থেকে NH3 বা CaCO3 থেকে CO প্লাস CO2, এই যে একটা রাসায়নিক সমীকরণ দেখতে পাচ্ছ, এটা তো সমীকরণ। যদিও এটা আমি হয়তো ব্যালেন্স করিনি এখনো, তো সমতা বিধান করলে একটা আহ যথার্থ রাসায়নিক সমীকরণ পাওয়া যায়। কিন্তু এই দুটোও কিন্তু রাসায়নিক সমীকরণই। আমি যদি এটাকে 1 নাম্বার বলি, এটাকে 2 নাম্বার বলি। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, আচ্ছা বাবু, এই যে রাসায়নিক সমীকরণ দুটি লিখেছি, এই রাসায়নিক সমীকরণ দুটি কি, মানে কি? দেখো, এইটা থেকে আমি বুঝতে পারি প্রথম নাম্বার, 1 নাম্বারটা যদি দেখি, আমি বলতে পারি যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়েছে। কিন্তু আমি কিন্তু একবারও এখনো বলতে পারবো না যে কত মোলের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করেছে, বা আমি এটা বলতে পারবো না যে কতটা অ্যামাউন্টের N2 মানে নাইট্রোজেন, কতটা অ্যামাউন্টের হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া পাওয়া গেছে। এটা তখনই বলা যাবে যখন আমি এটাকে ব্যালেন্স করব বা সমতা বিধান করব। তো সেটা ছেড়ে দাও, সেটা আমি বাদই দিলাম। তুমি দেখো, আর তারপরটাতে আমি কি বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট, একে যদি আমি হিট করি বা তাপ দিই তাহলে এর থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কি তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তো এবার আমি এই বিক্রিয়াটিকে একটু সমতা বিধান করেই নি, কারণ একবারে যখন করছি তাহলে একদম ফুল এন্ড ফাইনাল কনসেপ্টটাই ক্লিয়ার করি। তো দেখো, নাইট্রোজেন এখানে দুটো আছে, এখানে কটা আছে, একটা। তো এখানে দেখো প্রথমে 2 লাগিয়ে দাও।
তো এটা 2 লাগিয়ে দিতে দেখো নাইট্রোজেনের ব্যালেন্সটা আমার কিন্তু হয়ে গেছে, মানে এখানে N2, এখানে 2N, মানে দুটো N, এখানে দুটো N, এখানে দুটো N। এবারে হাইড্রোজেনের ব্যালেন্সে কিন্তু একটু খটমট খেয়েছে, কেন না এখানে হাইড্রোজেন কটা আছে, 3টে ছিল আর 2 লাগিয়েছি, মানে 3 দুগুণে 6টা। তাহলে 6টা যদি হাইড্রোজেন এইদিকে থাকে তাহলে এদিকেও 6টা হাইড্রোজেন করতে হবে, তো এদিকে 6টা হাইড্রোজেন করতে গেলে এখানে 3 দিলেই 3 দুগুণে 6টা, তাই না? তাহলে আমরা এটাকে সমতা বিধান করতে পারি। তাহলে আমাকে কি করলাম, আমি এখানে কি লিখলাম, যে সমতা বিধান করতে হবে। তো যে কোনো বিক্রিয়া সমতা বিধান করা খুব প্রয়োজন, তার কারণ সমতা বিধান না করলে আমি প্রপার রাসায়নিক গণনা করতে পারবো না। সমতা বিধান করা খুবই প্রয়োজন। এই যে দেখো ছোট ছোট কথাগুলো বলছি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখো। হ্যাঁ, আমি কিন্তু শুরু করছি একদম বেসিক লেভেল থেকে, মানে ছোট্ট একটা ইট থেকে শুরু করেছি, একটু বালি একটু সিমেন্ট দিয়ে একটা বাড়ি বানাবো, দেখো ধীরে ধীরে বোঝো। এখন এই বিক্রিয়াটা যদি দেখো সমতা বিধান করি, দেখো ক্যালসিয়াম একটা, এখানেও ক্যালসিয়াম একটা, এখানে কার্বন একটা, এখানেও কার্বন একটা, এখানে অক্সিজেন 3টা, এখানে দেখো 2টা আর একটা 3টা, তার মানে এটা অলরেডি সমতা বিধান করাই আছে। এই দুটো সমীকরণ থেকে আমি এইভাবে বলতে পারি যে 1 মোল, এটা তার মানে কিছু নেই, মানে 1 আছে। আচ্ছা, আমি বলতে পারি যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া পাওয়া গেছে। আবার এটাকে বলতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং 1 মোল CO2 বা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে দেখো আমরা একটা রাসায়নিক সমীকরণ থেকে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে কিন্তু পুরো ধারণা পেতে পারি। তাহলে রাসায়নিক সমীকরণটা জানতে গিয়ে আমি একটা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পুরো তথ্য বা পুরো ইনফরমেশন পেতে পারি। তাহলে দেখো আমি এখানে আর দেরি না করে একদম লিখে নিচ্ছি যে রাসায়নিক বিক্রিয়া। কি লিখছি? রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমাকে বলো যে একটা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তোমরা এর আগে অনেক কিছু পড়েছো, তাই না? ভৌত বিক্রিয়া, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। তো আমাকে বলো যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? কাকে বলে রাসায়নিক বিক্রিয়া, বলো। এটা আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু আমরা বলেছি একদম বেস থেকে শুরু করব। দেখবে এত সুন্দর করে আমরা পড়ে নেব যে মনে হবে আরে ইয়ার কিছুই তো নেই এই চ্যাপ্টারটাতে, তাহলে এতদিন ফালতু মুখস্থ করতাম। হ্যাঁ, তাই না? দেখো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। দেখো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা প্রক্রিয়া, তাই না? যে একটা বিক্রিয়া, ভৌত বিক্রিয়া বলো বা রাসায়নিক বিক্রিয়া বলো, এগুলো তো কি প্রক্রিয়া। বলছে এমন একটা প্রক্রিয়ায় যেখানে এক বা একাধিক পদার্থ, সেটা একটাও হতে পারে কিংবা একের বেশিও হতে পারে, বলছে এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে একটি নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে। দেখো নতুন ধর্ম বিশিষ্ট হতে হবে, কারণ যদি নতুন ধর্ম না হয় তাহলে সেটা রাসায়নিক হবে না, তাহলে সেটা ভৌত হয়ে যাবে। ঠিক তাই না? আমরা এর আগে একটুখানি ভেবে দেখো তো, ভৌত রাসায়নিক পরিবর্তনের যে পার্থক্যগুলো পড়েছিলে না, সে ভৌত প্রক্রিয়া আর রাসায়নিক প্রক্রিয়ার যে পার্থক্য। তাহলে রাসায়নিক বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, রাসায়নিক বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, কারণ রাসায়নিক সমীকরণ একটা রাসায়নিক বিক্রিয়ারই তথ্য দেয়। এই যেমন এই একটা বিক্রিয়া দেখো, N2 + 3H2 থেকে 2NH3, এর মানে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা মানে এই যে সমীকরণটা, এটার তথ্য দেয় এই বিক্রিয়াটা ঘটেছে। এবং 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। এই বিক্রিয়াটাতে দেখো এই এমন একটা প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থ, নাইট্রোজেন একটা যদি হতো শুধু একটা নাইট্রোজেন হতো, কিন্তু এখানে দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করেছে এবং একটি নতুন ধর্ম বিশিষ্ট মানে অ্যামোনিয়া। তো নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে ধর্ম, তার সাথে নিশ্চয়ই অ্যামোনিয়ার ধর্ম এক নয়। অ্যামোনিয়া খুললেই একটা ঝাঁঝালো গন্ধ। আচ্ছা, অ্যামোনিয়ার গন্ধ আমরা কোথায় পাই বলো তো? অ্যামোনিয়ার গন্ধ আমরা পাই স্কুলের টয়লেটগুলোতে। স্কুলের যে বাথরুমে যেখানে গেলে একটা খুব সুমধুর গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, একটা ঝাঁঝালো গন্ধ ওঠে না, যেখানে 5 মিনিট তো থাকা, মানে কি বলবো, এক একজনের টয়লেট করতে যতটা সময় লাগে সেইটা দাঁড়িয়ে থাকাটাও একটা, মানে কি বলবো, এত ঝাঁঝালো গন্ধ থাকে, তাই না? ওটা অ্যামোনিয়ার গন্ধ। তো দেখো এই যে সমীকরণটা, এটা একটা রাসায়নিক বিক্রিয়ার তথ্য দেয়। তাহলে আমি বলছি রাসায়নিক বিক্রিয়া যে এক বা একাধিক পদার্থ যে প্রক্রিয়ায় নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে। দেখো এইটাতে দেখো একাধিক, দেখো একাধিক, একের বেশি পদার্থ যুক্ত হয়ে একটা নতুন এক পদার্থ তৈরি করেছে। এখানে দেখো একটি পদার্থ
রাসায়নিক বিক্রিয়াতে পরিবর্তিত হয়ে এক বা একাধিক, দেখো একাধিক পদার্থ তৈরি করেছে। যেমন CaCO3 এটা পার্টিসিপেট করেছে বিক্রিয়াটিতে অংশগ্রহণ করে, CaO তৈরি করেছে, তার সাথে CO2 তৈরি করেছে। এবং আগের বিক্রিয়াটা দেখো এখানে এখানে একাধিক পদার্থ, নাইট্রোজেন অংশগ্রহণ করেছে, হাইড্রোজেন অংশগ্রহণ করেছে, সেখান থেকে তৈরি হয়েছে অ্যামোনিয়া, একটি পদার্থ তৈরি করেছে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা যদি আমি একটু বলছি, দেখো খুব সুন্দরভাবে যদি তুমি পড়ো তাহলে দেখবে, ছোট ছোট করে পড়ো, ধীরে ধীরে পড়ো, আর এই চ্যাপ্টারটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন আমি তৈরি করে দেবো, ইটস মাই গ্যারেন্টি। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো? না, যে প্রক্রিয়ায় আমার সাথে সাথে লিখতেও পারো, কিংবা আমার সাথে সাথে তুমি যখন ভিডিওটা দেখছো মনে মনে বলতেও পারো, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ, এক বা একাধিক কেন বললাম বুঝতে পারলে, যে একটি পদার্থ হতে পারে কিংবা একাধিক পদার্থ যুক্ত হতে পারে। বলছি যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে বা সংযোজিত হয়ে, বিক্রিয়া করে, আমি বিক্রিয়ার কথাই বলবো যেহেতু বিক্রিয়ার বলছি, বিক্রিয়া করে, দেখো রাসায়নিক বলেছি তার মানে নতুন ধর্ম বিশিষ্ট হবে, তাই না? বিক্রিয়া করে নতুন নতুন ধর্ম বিশিষ্ট, নতুন ধর্ম বিশিষ্ট মানে যে প্রোডাক্টটি তৈরি হয়েছে বা যে বিক্রিয়াজাত পদার্থটি তৈরি হয়েছে, সেই বিক্রিয়াজাত পদার্থটি একদম নতুন ধর্ম বিশিষ্ট। বিক্রিয়া করে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক, এক্ষেত্রেও একটা পদার্থ তৈরি হতে পারে কিংবা একাধিকও তৈরি হতে পারে, আমরা দুটো বিক্রিয়াই দেখালাম, এক বা একাধিক পদার্থ তৈরি করে, পদার্থ তৈরি করে। বোঝা গেল? তাহলে দেখো আমরা কোনো সংজ্ঞাও কোনোদিন মুখস্থ করব না, একমাত্র ল বা হাইপোথিসিস এগুলোই মুখস্থ করবো, বাকি কোনো কিছুই মুখস্থ করব না। কত সুন্দরভাবে আমি বললাম যে যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে, তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। কালারটা চেঞ্জ করি, দেখতে খুব সুন্দর লাগবে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। ওকে, ক্লিয়ার? তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আমরা পেলাম। তাহলে রাসায়নিক সমীকরণটা দেখলাম, সেখান থেকে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে দেখলাম। তাহলে রাসায়নিক সমীকরণ যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা রাসায়নিক সমীকরণটা তাহলে কি, তাহলে দেখো রাসায়নিক সমীকরণ কি বলছে, চিহ্ন ও সংকেতের সাহায্যে প্রকাশযোগ্য কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। তাহলে মানে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ মানে ছোট্ট রূপ। আমি কি সবসময় বলতে পারি এরকম ভাবে যে, বললো যে আচ্ছা একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও তো, নাইট্রোজেন আর হাইড্রোজেন, আমি কিরকম ভাবে বলবো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়? এই কথাগুলো এত কিছু বলবো না, কারণ আমরা শুধু এই ছোট একটা রিয়াকশন দেখছি, এরকম অনেক বড় বড় রাসায়নিক বিক্রিয়াও ঘটে। তো সেই কথাগুলো কি একটা প্যারা আকারে বলবো নাকি গল্পের ছলে বলবো, সেটা লিখে, একটা বিক্রিয়াকে লিখে প্রকাশ করার থেকে এরকম একটা ছোট্ট সংকেত বা সমীকরণ দিয়ে যদি প্রকাশ করি কতটা সুন্দর হবে। তার কারণ দেখো রাসায়নিক বিক্রিয়া তো শুধু এই এক দুটো নয়, এরকম অনেক রাসায়নিক বিক্রিয়া আছে। যেমন রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, যেমন ধরো আমি দেখাচ্ছি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, এখানে আমি লিখছি, দেখো উদাহরণ হিসেবে বলছি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ এগুলো। যেমন ধরো সালোক সংশ্লেষ, কি বললাম, সালোক সংশ্লেষ, কিংবা ধরো দহন প্রক্রিয়া, কিংবা ধরো লোহায় মরচে পড়া, এরকম অনেক কিছু আছে, অনেক 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 কিছু আছে। তো সালোক সংশ্লেষ ধরো, কিংবা দহন ধরো, দহন মানে কি কম্বাসন, অক্সিজেন দিয়ে বিক্রিয়া করানো, কিংবা ধরো লোহায় মরচা পড়া, এরকম অনেক কিছু আছে। তো এগুলো সব রাসায়নিক বিক্রিয়া, লোহায় মরচে পড়া। তো যাই হোক, তা আমরা যখন একটা রাসায়নিক বিক্রিয়ার কথা বলছি, তো এই রাসায়নিক বিক্রিয়াগুলো কি আমি এখন যদি আমাকে বলা হয় যে রাসায়নিক বিক্রিয়াটা লেখো, আমি যদি রাসায়নিক বিক্রিয়াটাও এখান থেকে লিখতে শুরু করি, এখান থেকে লিখে আমার এখানে গিয়ে শেষ হয়, সেটা সুবিধে নাকি একটা সমীকরণ দিয়ে প্রকাশ করলে সুবিধে? নিশ্চয়ই তাই, সমীকরণ দিয়ে প্রকাশ করলেই সুবিধে, তাই না? তাহলে বলছে রাসায়নিক সমীকরণটা কি, বলছে যে চিহ্ন, চিহ্ন সংকেতের দ্বারা প্রকাশযোগ্য। তো চিহ্ন সংকেত মানে কি, এই যে নাইট্রোজেনের চিহ্ন ক্যাপিটাল এন, সংকেত ধরো অ্যামোনিয়া সংকেত NH3, তাই না? তো বলছে কি যে চিহ্ন ও সংকেতের দ্বারা, চিহ্ন ও সংকেতের দ্বারা, সংকেতের দ্বারা, চিহ্ন ও সংকেতের দ্বারা, কোনো সংকেতের দ্বারা প্রকাশিত, প্রকাশিত বলে লিখতে হবে, প্রকাশিত। যদি এগুলো পরীক্ষাতে লেখা পড়বে না, আমি বোঝানোর জন্য তোমাকে বললাম, কনসেপ্ট আমি বারবার করে বলছি, কনসেপ্ট গেইন করতে হবে, ঠিক? চিহ্ন ও সংকেতের দ্বারা প্রকাশিত কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, কোনো রাসায়নিক বিক্রিয়ার, কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ।
ওকে, রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, সেটাই কি না রাসায়নিক সমীকরণ সংক্ষিপ্ত রূপ। দেখো আমি এমন ভাবে এই ক্লাসটাকে ডিজাইন করেছি যাতে তুমি খুব সুন্দরভাবে জিনিসগুলো একে অপরের সাথে রিলেট করতে পারো। তাই জন্য প্রথমে আমি রাসায়নিক বিক্রিয়া মানে রাসায়নিক সমীকরণের আগে উদাহরণ দিলাম, তারপর তাকে ব্যালেন্স করলাম মানে সমতা বিধান করলাম, তারপর রাসায়নিক বিক্রিয়া কাকে বলে জানলাম, তারপরে জানলাম যে রাসায়নিক সমীকরণ কি। তো খুব ভালো করে একবার আমি আরো একবার বলে দিচ্ছি, দেখো রিভিশন করাটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আমি যদি একটুখানি হাইলাইটার দিয়ে দিই, দেখো কি বলছে, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। ও তৈরি করে তারে হয়ে গেছে, তারে ধরতে নামি, তাকে হবে, এটা বলোনি তোমরা, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। ওকে, তো দেখো এইবার 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 খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা তোমরা অলরেডি আগে পড়েছো, সেটা হচ্ছে মোল কনসেপ্ট। দেখো আমি এখানে বললাম না যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া পেলাম, কিন্তু আমি যদি শুধু N2+H2+2 সেখান থেকে 2NH3 লিখি, তাহলে কিন্তু আমি কথাটা বলতে পারতাম না। একটি বিক্রিয়াকে আগে সমতা বিধান করাটি খুব দরকার। সমতা বিধান যদি আমি না করি বা ব্যালেন্স যদি আমি না করি, তাহলে কখনোই বলতে পারবো না বিক্রিয়াটিতে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। তাহলে সমতা বিধান করা খুব দরকার, এবং সমতা বিধান করার পরেই আমরা তার পরিমাণযোগ্য অ্যানালাইসিস বা পরিমাণটা আমরা কিন্তু পাবো। এবার এখানে একটি সব থেকে বড় পয়েন্ট, যে এই 1 মোল ব্যাপারটা কি, 1 মোল কি। দেখো মোল কনসেপ্টটা তোমরা ক্লাস 9-এ অলরেডি পড়েছো। আমি আর সেটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করতে চাই না, কিন্তু রাসায়নিক গণনা পড়তে গেলে যতটুকু মূল কনসেপ্ট লাগে, যতটা অ্যাভোগাড্রো কনসেপ্ট লাগে, অ্যাভোগাড্রো নাম্বার সম্পর্কে জানতে হয়, অ্যাভোগাড্রো ধ্রুবক সম্পর্কে জানতে হয়, গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, এইগুলো সম্পর্কে জানতে হয়। এই জায়গাগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। তার কারণ আমি বারবার করে বলছি, আমি একদম ছোট্ট জায়গা থেকে শুরু করবো, হয়তো এর জন্য ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু আমি তোমাকে একটা সিম্পল একটা কথা বলি, আমার এই ভিডিওটা যদি লেন্দিও হয়, তাও তুমি ধরে রেখো যে এই ভিডিওটা দেখার পর আর কোনো জায়গাতে বই খুলেও তোমাকে পড়তে হবে না, যে দেখি তো বইয়ে কি আছে, কিছু দেখতে হবে না, ইটস মাই গ্যারান্টি। দেখো আমি এইখানেই আমি একটুখানি নামিয়ে দিচ্ছি, দেখো এখানে ভালো করে দেখো। বলছে 1 মোল মানে কি, দেখো 1 মোল মানে কি, বলছে 1 মোল মানে হচ্ছে, মোল হচ্ছে একটা সংখ্যা, মোল হচ্ছে একটা সংখ্যা। আমি আর সেই সংজ্ঞাতে যাচ্ছি না। 1 মোল মানে একটা সংখ্যাকে বোঝায়, কোনো পরিমাণ পদার্থকে বোঝায়, যার মধ্যে ওই পদার্থের উপাদান কণিকার সংখ্যা, সেটা অণু, পরমাণু বা আয়ন হতে পারে, তার সংখ্যা। কার্বন 12 আইসোটোপের 0.012 কেজি বা 12 গ্রামে যত সংখ্যক কার্বন পরমাণু বর্তমান থাকে তাকে মোল বলে। এটা হচ্ছে সংজ্ঞা। আমার এইসব জিনিস এখন জানার দরকার নেই, ওগুলো পরীক্ষার খাতাতে গড়গড় করে লেখার জন্যই ভালো। আমরা এখন মোল মানে বুঝবো কি, মোল মানে একটা সংখ্যা। তো মোল আমরা অনেকভাবেই বার করতে পারি, যাই হোক আমরা এক এক করে বলি মোল কনসেপ্টটা। 1 মোল মানে বোঝায় 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, 10⁻23 সংখ্যক সংখ্যক অণু, পরমাণু বা আয়ন, অণু, পরমাণু বা আয়ন। এর মানেটা কি বলো, দেখো অণুও হতে পারে, পরমাণু হতে পারে বা আয়নও হতে পারে। তার মানে 1 মোল কোনো পদার্থ বলতে বোঝায় সেই পদার্থ যদি অণু দিয়ে তৈরি, তাহলে এত সংখ্যক অণু দিয়ে তৈরি। 1 মোল সংখ্যক পদার্থ যদি কোনো আমি পরমাণু নিয়ে তৈরি বলি, তাহলে এত সংখ্যক পরমাণু, বা 1 মোল সংখ্যক বলি যদি 1 মোল পদার্থ আয়ন দিয়ে তৈরি, তাহলে আমি এই সংখ্যক আয়নটা বলতে পারি। এবার এই যে কথাটা বলছি 6.022 ইন্টু 10⁻23, বাবু এইটাকেই বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। কি বলা হয়? অ্যাভোগাড্রো নাম্বার। এটাকেই বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার। তো আমি এখানে বাংলাতেই লিখছি অ্যাভোগাড্রো সংখ্যা, এবং এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল এন, তার নিচে এ, সাফিক্সে এ। ঠিক আছে, দেখো তাহলে 1 মোল এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বুঝবে, কারণ এই কনসেপ্টটা না বুঝতে পারলে এর পরবর্তীকালে আমরা যখন যাব সেই জায়গায়, যখন আমরা কেমিক্যাল
যে সমস্ত প্রবলেমগুলো দেখবো, কেমিক্যাল ইকুয়েশনগুলো দেখবো, সেই জায়গা থেকে আমরা কিন্তু কোয়েশ্চেনগুলো করতে পারবো না। দেখো, 1 মোল কোনো পদার্থ বলতে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়নকে বোঝায়। তার মানে আমি একটু ভালো করে দেখো, আমি যারা ক্লাস 9-এর পড়াটাকে একটু রিকল করতে পারছো, দেখো তাদের আমার মনে হয় খুব ইজি হবে। তো আমি একটু করে বলছি আর একটু করে আগের জিনিসগুলো টানবো, ঠিক আছে? তাহলে জিনিসটা রিকল হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, দেখো, তো 6.022 ইন্টু 10⁻³ এই কথাটার অর্থ কি? তো এইটা কিভাবে দেখো আমি বোঝাচ্ছি, দেখো আগে জিনিসগুলো রিকল করতে পারবে। তো 6.022 ইন্টু 10⁻23, এখানে আমি লিখছি সংখ্যক 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 আচ্ছা, কালারগুলো চেঞ্জ করি, তা তোমাদের ভালো লাগবে। অণু, সংখ্যক অণু, পরমাণু, পরমাণু বা আয়ন, ঠিক আছে? এবার এইটা মানে কি, ঠিক আছে? এইটা মানে কি, খুব ইম্পর্টেন্ট। দেখো এইটা মানে কি, চলো দেখা যাক এইটা মানে কি। তাহলে 6.022 ইন্টু 10⁻23, এইটা হচ্ছে আমার কাছে টার্গেট, ঠিক আছে? এবার এটা কি বলছে? এত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন, ঠিক আছে? তো এইটার মানে কি? তো এটা মানে কি, ঠিক আছে? এটা আমাদেরকে কিন্তু এখন জানতে হবে, ঠিক আছে? ওকে, দেখো, তো এই যে অ্যাভোগাড্রো সংখ্যার কথা বলছি, এই অ্যাভোগাড্রো সংখ্যার আমরা এইটাকে এইভাবে বলতে পারি যে এত সংখ্যক গ্যাসীয় অণুর, এই গ্যাসীয় অণুর যদি বলি, এটা ধরো গ্যাসীয় অণুর এসটিপিতে আয়তন 22.4 লিটার, বলতে পারি, একই ব্যাপার। মানে নাকটা এইভাবে দেখানো আর ঘুরিয়ে দেখানো একই ব্যাপার। তাহলে আমরা জানি যে 1 মোল কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোলের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, মানে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে না, উপাদান কণিকা থাকে। তো গ্যাসীয় অণুর এসটিপিতে আয়তন, এসটিপিতে 22.4 লিটার, মানে এসটিপিতে আয়তন 22.4 লিটার বলতে পারি। ওকে, তাহলে এত সংখ্যক যদি বলি, এত সংখ্যক অণুর ভর যদি বলি, এত সংখ্যক অণুর ভরকে আমি গ্রাম আণবিক ভর বলতে পারি, হ্যাঁ কি না? এটাকে বলতে পারি গ্রাম আণবিক ভর। মানে দেখো, যাহাই গ্রাম আণবিক ভর যদি বলি, তাহাই এত সংখ্যক অণুর ভর। তাহলে এত সংখ্যক অণুর ভর মানে গ্রাম আণবিক ভর, তাই তো? গ্রাম আণবিক ভর। দেখো আগের সাথে রিকল করতে পারছো কিনা দেখো। তাহলে এত সংখ্যক যদি পরমাণু থাকে, তখন তাহলে বলতে পারি সেটাকে গ্রাম পারমাণবিক ভর। এত সংখ্যক পরমাণু থাকলে বা পরমাণুর ভরকে আমি বলতে পারি গ্রাম, কি বলতে পারি? গ্রাম পারমাণবিক ভর বলতে পারি, হ্যাঁ কি না? তো এটাকে বলতে পারি গ্রাম পারমাণবিক ভর, হ্যাঁ কি না? গ্রাম পারমাণবিক ভর। আচ্ছা, যদি এটা বলি যে এত সংখ্যক আয়ন আছে, তাহলে যদি আয়ন হয় তাহলে কি বলতে পারি? গ্রাম আয়নীয় ভর। তাহলে এত সংখ্যক আয়নের ভর, সেটাকে বলতে পারি গ্রাম আয়নীয় ভর, হ্যাঁ কি না? গ্রাম আয়নীয় ভর। তাহলে দেখো, আমি এই যে দেখো এই জিনিসটাই বারবার করে বলি, কেন বলি না, তার কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। যদি তুমি এই জায়গাগুলো না কভার করতে পারো, তাহলে তুমি কিন্তু রাসায়নিক গণনাতে যে অঙ্কগুলো আছে বা যে ধরনের প্রবলেমগুলো তোমার পরীক্ষাতে আসে, তুমি করতে পারবে না। এই মোল কনসেপ্ট, দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট মোল কনসেপ্ট। তাহলে আমি কি বললাম দেখো, যে 1 মোল মানে কোন সংখ্যাটাকে বোঝায় না, 6.022 ইন্টু 10⁻³ সংখ্যক। এবং এই যে 1 মোল সংখ্যক, এটা কি না, উপাদান কণিকা। কি বললাম? উপাদান কণিকা। এই উপাদান কণিকা কি কি হতে পারে না, ইট মে বি অণু বা পরমাণু বা আয়ন। তাহলে এই যে 1 মোল সংখ্যা, সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। আচ্ছা, এবার এই অ্যাভোগাড্রো সংখ্যাটার মান কত না, 6.022 ইন্টু 10⁻23। পৃথিবী উলটপালট হয়ে যাবে, বাট এই সংখ্যাটার মান কিন্তু কখনো উলটপালট হবে না, মনে রাখতেই হবে। এই যে সংখ্যাটা, এটা কি না, এটা হচ্ছে উপাদান কণিকার সংখ্যা। অণু, পরমাণু বা আয়ন, কোনো পদার্থে যদি অণু থাকে তাহলে অণু, পরমাণু থাকলে পরমাণু, আয়ন থাকলে আয়ন। তো এত সংখ্যক গ্যাসীয় অণুর এসটিপিতে আয়তন 22.4 লিটার, এর মানে এটাই। এত সংখ্যক অণুর ভরকে বলতে পারি গ্রাম আণবিক ভর। এত সংখ্যক পরমাণুর ভরকে বলতে পারি গ্রাম পারমাণবিক ভর। এত সংখ্যক আয়নের ভরকে বলতে পারি গ্রাম আয়নীয় ভর। তাহলে
অ্যাভোগাড্রো সংখ্যা এখন যদি জিজ্ঞেস করা যায় তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কি, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা কি বলতে পারি? কেউ যদি বলতে পারো আমার বলার আগে যদি বলো তাহলে আমি আরো খুশি হব। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এটাকেই ঘুরিয়ে বলো না। 1 গ্রাম অণু, কোনো পদার্থের 1 গ্রাম অণুর ভরকে বলতে পারি, মানে 1 গ্রাম অণুর ভরের কোনো পদার্থের উপাদান সংখ্যাকে বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা, বলতে পারি না? অ্যাভোগাড্রো সংখ্যা। বা 1 মোল পদার্থে যত সংখ্যক উপাদান কণিকা থাকে সেটাকে বলতে পারি। বা 1 গ্রাম পরমাণুর উপস্থিত পরমাণুর সংখ্যা বলতে পারি। 1 গ্রাম অণুর উপস্থিত 1 গ্রাম অণু কোনো পরিমাণ পদার্থের উপস্থিত অণুর সংখ্যা বলতে পারি। 1 গ্রাম আয়নের মধ্যে উপস্থিত আয়নের সংখ্যা বলতে পারি। তো আমি অনেক রকম ভাবেই বলতে পারি, কিন্তু সেই কথাগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বারটা কি তাহলে? না 1 মোল কোনো পদার্থে 1 মোল পদার্থে কোনো পদার্থে উপস্থিত উপাদান কণিকার সংখ্যা, উপস্থিত উপাদান কণিকার সংখ্যা, উপাদান কণিকার সংখ্যা। ঠিক আছে, উপাদান কণিকার সংখ্যা। তো হয়ে গেল। তাহলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাও পেয়ে গেলাম। তো অ্যাভোগাড্রো সংখ্যা থেকে এবার আমার একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চারা বেশিরভাগ টাইমেই ভুল করে, পরীক্ষাতে কখনো কোনো এই সংখ্যা না বলে অ্যাভোগাড্রো ধ্রুবক বলে দেয়। অ্যাভোগাড্রো ধ্রুবকটা কি? মানে অ্যাভোগাড্রো ধ্রুবক হচ্ছে সার্বজনীন ধ্রুবক। তো অ্যাভোগাড্রো ধ্রুবক তার মান কত? তো সবাই কি ভাবে অ্যাভোগাড্রো ধ্রুবকের মানও ওই 6.023 ইন্টু 10⁻23 এইটি বলে দেয়, কিন্তু না, অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো ধ্রুবক হচ্ছে যে পার মোলে হিসেব করা হয়, মানে 1 মোলে কতগুলো থাকে। তাহলে এইটা পার মোল, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, মোলটাকে বাংলাতেও লিখতে পারি মোল, বা লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স। তো এটাই হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক, যেটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? সার্বজনীন ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম যে এই যে আমরা পড়েছি যে 6.022 ইন্টু 10⁻23, এইটাই কি বললাম, কি বললাম আমি? যে গ্যাসীয় অণুর ভর 22.4 লিটার এসটিপিতে। অণুর ভরকে বলা হয় গ্রাম আণবিক ভর, পরমাণুর ভরকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর, আয়নের ভরকে বলা হয় গ্রাম আয়নীয় ভর। তাহলে বোঝা গেল আমি কি বললাম। তাহলে আজকে এই যে জায়গাগুলো যে আমরা পড়ছি, এই জায়গাগুলো কিন্তু আমরা তুরন্ত পড়তে পড়তে কি করব না, কপিতে নোট ডাউন করে রাখবো, কারণ নোট ডাউন না করলে আমরা এগুলো কি করব, ভুলে যাব, তাই না? তাই না? আচ্ছা, এবার যে আমরা দেখো এই যে এতটা জিনিস আমরা পড়েছি, এইটাকে যদি একটু সারাংশ করে নিই আরেকবার, এর মানে মানে যা কিছু পড়েছি এই যে এই জায়গাটার মানে, এইটাই ভীষণ ইম্পর্টেন্ট। এইটা ভিভিআই, এটা একবার বুঝে যদি যাও তাহলে দেখবে এর পরবর্তীকালে যাই করাই না কেন ধরো মানে আচ্ছা এইটা মানে তো এটা, আচ্ছা ওটা মানে তো এটা, বোঝা গেল আমি কি বললাম? তাহলে এইটাকে একটুখানি আমরা একটু সারাংশতে চলে যাই, ঠিক আছে? তো আমি লিখলাম ধরো 6.022, আমার সাথে সাথে বলবে তোমরা 10⁻23। যারা কমেন্ট করছো তারা কমেন্ট করে জানাতে পারো, বা যারা পরে দেখছো তারা নিজেরা মনে মনে দেখো, করে দেখো যে হচ্ছে কিনা ঠিকঠাক। দেখো এটার মানে কি, ঠিক আছে? এটার মানে কি? তো 6.022 ইন্টু 10⁻23 এর মানে কি বলতে পারি আমি? এখান থেকে 1 নাম্বার পয়েন্ট আমি কি বলতে পারি না, এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অণুর সংখ্যা বলতে পারি। এসটিপিতে এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অণুর সংখ্যা, কোনো গ্যাসের অণুর সংখ্যা বলতে পারি, একই না? আগেরটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, ঠিক আছে? অণুর সংখ্যা, ঠিক? আচ্ছা, এরপরে এটা বলতে পারি, কালার চেঞ্জ করে করে করি। 1 গ্রাম অণু কোনো মৌলিক বা যৌগিক পদার্থের, মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংখ্যা, যৌগিক পদার্থের অণুর সংখ্যা বলতে পারি, পদার্থের অণুর সংখ্যা।
অণুর সংখ্যা বলতে পারি। আচ্ছা, এরপরে আর কি বলতে পারি? 1 গ্রাম পরমাণু, আচ্ছা এটা অণু বলে মৌলিক বা যৌগিক পদার্থ ছিল, তাহলে 1 গ্রাম পরমাণু বললে মৌলিকই বলবো। 1 গ্রাম পরমাণু কোনো মৌলিক পদার্থের পরমাণুর সংখ্যা বলতে পারি, একই ব্যাপার। পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। তাহলে অণু, পরমাণু বা আয়ন বলেছিলাম, তাহলে এখন আয়ন বলে দিই। তাহলে যদি বলি যে এতক্ষণ পর্যন্ত আমরা অণু, পরমাণু সব নিয়ে কথা বলছি, এবারে আমরা চলে যাই আয়ন। তাহলে 1 গ্রাম আয়ন কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আয়নের সংখ্যা। ব্যাপারটা একই হলো। তাহলে দেখো, আমি আগে যেগুলো বলেছি এখানে শুধু সেটার মানেটা কি সেটা বললাম। দেখো আমি আগে কি বলেছি, যে এসটিপি, এই যে দেখো এখানে যে এই সংখ্যক অণুর, গ্যাসীয় অণুকে আমি বলতে পারি এসটিপিতে আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটার এর মানেটা এটাই হয় না, যে 22.4 লিটার আয়তনের গ্যাসীয় অণুর সংখ্যা এটা। 1 গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণুর ভর, এই যে এত সংখ্যক অণুর ভরকে বলেছি গ্রাম আণবিক ভর। তার মানে 1 গ্রাম অণু পদার্থের যে সংখ্যাটা থাকবে সেটা এটা। 1 গ্রাম পরমাণুর মধ্যে সংখ্যাটা এটা, 1 গ্রাম আয়নের মধ্যে সংখ্যাটা এটা। কারণ এর ভর মানে এটা যদি হয় তাহলে 1 গ্রাম অণুতে তাই থাকে। দেখো আমি শুধু সেই কথাটাই এখানে জাস্ট একবার কি করেছি না, সামারাইজ করেছি। 6.022 ইন্টু 10⁻23 এটাকে বলছি এনএ বা বলছি অ্যাভোগাড্রো সংখ্যা। এই জায়গাটা থেকেই সব কোয়েশ্চেন্স এসে যাবে বেশিরভাগ, অ্যাভোগাড্রো সংখ্যা। অনেকে এটাই বুঝতে পারো না, এটা আমি একটা জায়গাতে সামারাইজ করছি, চট করে সব জায়গাতে তুমি পাবে না। আমি চেষ্টা করেছি তোমাকে একদম সহজ সরলভাবে বোঝানোর জন্য। তো খুব 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 মাতামাতি করো এই জায়গাগুলো নিয়ে, এই জায়গাগুলো নিয়ে মাতামাতি করাও খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে মাতামাতি করো, অ্যাভোগাড্রো সংখ্যাকে নিয়ে মাতামাতি করো। তাহলে আমরা কি কি বললাম? আমরা বললাম যে এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অণুর সংখ্যা এটা। 1 গ্রাম অণু কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংখ্যা এটা। 1 গ্রাম পরমাণু হলে তাহলে তার পরমাণুর সংখ্যা এটা। 1 গ্রাম আয়ন যদি বলি তার আয়নের সংখ্যা হচ্ছে এটা। তার মানে মোদ্দা কথা দাঁড়ালো 6.022 ইন্টু 10⁻23। এখন এই জায়গাতে আবার অনেক জায়গাতে অনেকের একটুখানি প্রবলেম হয়। কোন জায়গাতে প্রবলেম হয়, বাচ্চাদের কোন জায়গাতে সমস্যা হয়, সেই জায়গাটা আমি আরো বলছি তোমাকে। দেখো, ধরো আমি বলছি যে 1 মোল অক্সিজেন, ঠিক আছে, বলছে 1 মোল অক্সিজেনে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আমি লিখছি, ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এক্সাম্পল, ঠিক আছে, বলছে 1 মোল অক্সিজেনের অণুর সংখ্যা কত? 1 মোল অক্সিজেনের অণুর সংখ্যা তাহলে কত হবে? আমরা জানি যে 1 মোল কোনো পদার্থের অণুর সংখ্যা কত না 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে। আচ্ছা এই 1 মোল অক্সিজেনের, সরি 1 মোল অক্সিজেনের সংখ্যা বলছি, 1 মোল অক্সিজেন অণুর সংখ্যা, অক্সিজেন ছোট করে লিখে দিই, অক্সিজেন অণুর, এটা অণুর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এইটা মানে যা, আমি তো এটা মানে এটাও বলতে পারি 1 মোল, এটা অক্সিজেন অণুতে হবে, অক্সিজেন অণুতে অক্সিজেন অণুর সংখ্যা। তাহলে এটা বলতে পারি 1 মোল অক্সিজেন পরমাণুতে, ভালো করে বোঝার চেষ্টা করবে, 1 মোল অক্সিজেন পরমাণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা, কত? অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। আরে তাই তো বললাম যে 1 গ্রাম অণু কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংখ্যা যা, 1 গ্রাম পরমাণু কোনো মৌলিক পদার্থের পরমাণুর সংখ্যা তা, তার মানে সেটাই 1 মোল ছিল। তাহলে আমি এটা বলতে পারি যে 1 মোল অক্সিজেন অণুতে অক্সিজেন অণুর সংখ্যা যদি এটা হয়, তাহলে 1 মোল অক্সিজেন পরমাণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা এটা, হ্যাঁ কি না? এবারে তাহলে আমি দেখো, খুব দেখো, আমি তোমার জন্য এত
সময় নিয়ে নিয়ে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি যাতে তুমি বুঝতে পারো। তাহলে আমি এদিক থেকে আবার লিখছি, দেখো আমি কালারটা চেঞ্জ করি। দেখো তাহলে আমি এখান থেকে লিখছি, দেখো 1 মোল অক্সিজেন, এটার মানে এটাই, 1 মোল অক্সিজেন অণুতে, 1 মোল অক্সিজেন অণুতে অক্সিজেন অণুর সংখ্যা, অক্সিজেন অণুর সংখ্যা, অক্সিজেন অণুর সংখ্যা সমান, এটাও তাই, দুটোই 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 মোল অক্সিজেন, ছোট করে লিখতে হবে নাহলে কোলাবে না জায়গাটা, অক্সিজেন পরমাণুতে, পরমাণুতে অক্সিজেন পরমাণু সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা, কারণ দুটোই তো একই হলো না, 6.022 ইন্টু 10⁻23। এবার একটা ভালো জিনিস দেখো, আচ্ছা O2 এটা একটা অক্সিজেন অণু, তাহলে অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 2। অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2। তাহলে আমি যদি এখান থেকে এটা বলতে পারি যে 1 মোল, কালারটা চেঞ্জ করি, এটা থেকে এটা বলতে পারি আমি যে 1 মোল অক্সিজেন অণুতে, এতক্ষণ বলছি অক্সিজেন অণুতে অক্সিজেন অণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা। এবার আমি বলছি 1 মোল অক্সিজেন অণুতে, 1 মোল অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে বাবু কত হবে অক্সিজেন পরমাণুর সংখ্যা? 1 মোল অক্সিজেন অণুতে বলেছি, দেখো ভালো করে এটা এটা টার্গেট করো, অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? অক্সিজেন পরমাণুর সংখ্যা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান, তাহলে একটা অক্সিজেন অণু, এটা কি একটা অণু, পরমাণু কটা আছে? 2O, এটা পরমাণু। তাহলে কি বললাম, 1 মোল অক্সিজেন অণুতে, তাহলে একটা অক্সিজেন অণুতে দুটো অক্সিজেন পরমাণু থাকে, তাহলে পরমাণুর সংখ্যা কত হবে? খুব ভালো করে দেখো, খুব 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 ভালো করে, 2 ইন্টু 6.023 ইন্টু বা 6.022 ইন্টু 10⁻23। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ কি না? তো এই যে জায়গাটা, এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা জায়গায় একদম মূল কনসেপ্টটা চেষ্টা করলাম তোমাকে একটা সহজ সরল জায়গাতে বোঝানোর জন্য। আর আরেকটা জিনিস কখনো কখনো ইম্পর্টেন্ট, সেটা জানতেও হয়। তাহলে 1 মোল কোনো পদার্থের আণবিক ভর, যেটা আমরা আগে করলাম, তাহলে 1 মোল পদার্থের আণবিক ভর কি করে বার করবো? যে কোনো পদার্থের, ধরো ধরো সাপোজ আমি বলছি যে তোমাকে বলছি NaOH, এর আণবিক ভর কত, এর আণবিক ভর কত। যদিও এটা নিয়ে পরেও কথা বলবো, তাও আমি এটাতে যখন মূল কনসেপ্টটা বলছি তো এখানে বুঝতে পারবে। আণবিক ভর মানে কি? এদের পারমাণবিক ভরের যোগফল। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভরের যোগফল 23, অক্সিজেন যুক্ত 16, হাইড্রোজেন যুক্ত 1 সমান কত হবে? 23 একে 24, 6 30, 40। তাহলে এইটা হচ্ছে এর আণবিক ভর। এবারে যদি আমি বলি যে তোমাকে আমি বললাম যে এইটা তোমার এই এই যে আণবিক ভর কি করে বার করতে হয়? পারমাণবিক ভরের যোগফল। এবার আমি যে জিনিসটা দেখাবো তোমাকে, সেটা ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে আমি 20 গ্রাম NaOH দিলাম, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এটা সমান কত মোল, এটা সমান কত মোল। তখন তুমি কি করবে? তাহলে মোল মানে বলবে, মোল মানে বলবে প্রদত্ত ভর, প্রদত্ত ভর মানে তোমাকে যে ভরটা দেওয়া হয়েছে, প্রদত্ত ভর বাই আণবিক ভর বা গ্রাম আণবিক ভর, আণবিক ভর। তাহলে এখন আণবিক ভর তুমি জানো 40, তোমাকে 20 গ্রাম দেওয়া হয়েছে, তাহলে প্রদত্ত ভর কত? তাহলে মোল সমান 20/40 সমান 0.5। তো এটা হচ্ছে মোল। তাহলে মোল কি করে পেলাম, গ্রাম আণবিক ভর কি করে পেলাম, আমরা কিন্তু সবকিছুই দেখিলাম, তাই তো? আচ্ছা, কিছু মৌলের কিন্তু পারমাণবিক ভর আমাদেরকে মনে রাখতে হয়, কারণ এইগুলো মানে এর আগেও অলরেডি তোমরা করেছো, এইগুলো মনে রাখতে হবে। তো সেই জিনিসগুলো আমি বলছি, যেমন ধরো কিছু মৌলের নাম আমি বলছি, মৌল, আর এপাশে লিখছি তার পারমাণবিক ভর। এই চারটা কিন্তু খুব মনে রাখবে, এটা খুব দরকারও, মৌলের পারমাণবিক ভর। তো মৌলের নাম হচ্ছে, ধরো ফার্স্ট বলছি হাইড্রোজেন, হাইড্রোজেন কত হয়? 1। হাইড্রোজেনের পরে ধরো কার্বন, কার্বনের হয় 12, অক্সিজেন হয় 16, আচ্ছা নাইট্রোজেন হয় 14,
আচ্ছা, সালফার হয় 32, আচ্ছা ফসফরাস হয় 31, আচ্ছা অ্যালুমিনিয়াম হয় 27, আচ্ছা সোডিয়ামের হয় 23, সোডিয়াম 23, আচ্ছা সোডিয়ামের পর ধরো ম্যাগনেসিয়ামের হয় 24, আচ্ছা তারপর তারপর হচ্ছে ধরো ক্লোরিন 35.5। এই ডাটাগুলো মনে রাখবে। ক্লোরিনের পর ধরো ধরো পটাশিয়াম 39, আচ্ছা পটাশিয়াম 39 হলো। আচ্ছা কপার, আচ্ছা আয়রন আগে করি, আয়রন 55.5, কপার 65.5, আচ্ছা জিঙ্ক, না কপার 63.5, সরি 63.5, জিঙ্ক 65.5। তো এরকম অনেক আছে, আমি মোটামুটি চেষ্টা করলাম তোমাদেরকে বলে দেওয়ার জন্য যতগুলো মোটামুটি থেকে কোয়েশ্চেন আসে টুকটাক। এরপরে যেগুলো থাকবে হয়তো অনেক সময় বইতে কোয়েশ্চেনের পাশে দেওয়া থাকবে, বা তখন প্র্যাকটিস করতে করতে আমরা পারমাণবিক ভরগুলো পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এবারে আমরা চলে আসব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটি এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি হচ্ছে ভরের নিত্যতা সূত্র। আমরা হয়তো এর আগে ভরের নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্র পড়েছি, কিন্তু এখানে আমরা আরো ভালো করে ভরের নিত্যতা সূত্র সম্পর্কে জানব। দেখো ভরের নিত্যতা সূত্র ব্যাপারটা কি। দেখো ভরের নিত্যতা সূত্র, এটা তো সূত্র, এই সূত্রতে কি বলা হয়েছিল না পদার্থের ভর অবিনাশী বা অবিনশ্বর। এর মানে কি না পদার্থের ভর অবিনশ্বর মানে কি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র ভৌত বা রাসায়নিক পরিবর্তনে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যেতে পারে। এবং এই মহাবিশ্বে মোট ভরের পরিমাণ হচ্ছে ধ্রুবক। তাহলে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী তাহলে কি বলেছে না পদার্থের ভর অবিনাশী। আমি লিখে দিচ্ছি দেখো, আর আমি যখন বলছি তখন আমার সাথে সাথে তোমরাও একবার লেখো বা মুখে মুখে বলতে থাকো। পদার্থের ভর অবিনাশী বা অবিনশ্বর। এর মানে কি? এর মানে হচ্ছে পদার্থের ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এর মানে ভরকে, এর মানে হলো ভরকে বা পদার্থের ভরকে, আমি একদম ভেঙে ভেঙে লিখছি, পদার্থের ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। পদার্থের ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো বইয়ের ভাষার সাথে হয়তো একটুখানি মিল নাও লাগতে পারে, আমি এটাকে ভেঙে ভেঙে করাচ্ছি। মানে হলো পদার্থের ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, করা যায় না, যায় না, কেবলমাত্র কেবলমাত্র ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, কেবলমাত্র ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে, মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। এক রূপ থেকে অন্য রূপে, আরেক রূপে মানে অন্য রূপে, অন্য রূপে পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়, ঠিক, পরিবর্তন করা যায়। এবং এই মহাবিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুবক, ধ্রুবক মানে কনস্ট্যান্ট মানে সেম থাকবে। এই মহাবিশ্বে এই মহাবিশ্বে এই মহাবিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুবক, মোট ভরের পরিমাণ ধ্রুবক, মোট ভরের পরিমাণ ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবার দেখো এখানে এই লেখাটা যখন আমি লিখলাম, আমি যদিও একবার বললাম তারপরে লিখলাম, তাতেও আমার মনে হয় যে এই জায়গাটা অনেকের মধ্যেই একটা কনফিউশন থাকে। কনফিউশন হওয়ার কিছু নেই। দেখো আমি বারবার করে বলেছি যে এই চ্যাপ্টারটা এত সুন্দর করে পড়বো যে কোনো জায়গা এরকমটা মনে হবে না যে মুখস্থ করে চলে যাই। হ্যাঁ, তোমাকে পরীক্ষাতে পড়লে তোমাকে বইয়ের ভাষাটা লিখতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি তোমাকে কি বলছি যে ভরের নিত্যতা সূত্র এক্স্যাক্টলি যদি মানে আমি দেখি, মানে আমাকে কিটা ইম্পর্টেন্ট, মানে এই পুরো ফান্ডাটা কি অ্যাকচুয়ালি বলছে। দেখো যে পদার্থের ভরকে তুমি সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না, কেবলমাত্র একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হবে, মানে একটা রূপে থাকবে সেখান থেকে অন্য একটা নতুন রূপে পরিবর্তিত হবে। আর এই মহাবিশ্বে মোট ভরের পরিমাণ হচ্ছে ধ্রুবক। এর মানেটা কি
এর মানে হচ্ছে বিক্রিয়ার আগে, বিক্রিয়ার আগে। আচ্ছা, এই যে কথাটা বললাম না যে কেবলমাত্র ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়, এবং পরিবর্তনের আগে ও পরে বিক্রিয়ার মোট মানে পরিবর্তনের আগে এবং পরে পদার্থের মোট ভরের পরিমাণ কিন্তু নির্দিষ্ট। এর মানটার জন্যই বলছি যে এই মহাবিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুবক। মানে আমি এখানে এই কথাটা, এর মানে হচ্ছে বিক্রিয়ার আগে এবং পরে, বিক্রিয়ার আগে ও পরে পদার্থের মোট ভর কিন্তু নির্দিষ্ট। বিক্রিয়া আগে ও পরে পদার্থের মোট ভর কিন্তু নির্দিষ্ট, মোট ভর নির্দিষ্ট। এবার দেখো, আমরা একটু আগে যখন পড়েছিলাম যে রাসায়নিক সমীকরণ, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম, ধর যে রাসায়নিক সমীকরণের উদাহরণ দিয়েছিলাম সেক্ষেত্রে দেখিয়েছিলাম N2+H2, সেখান থেকে তৈরি হয়েছিল NH3, তাই তো? এবার এখানে দেখো, এই যে বিক্রিয়ার আগে অংশগ্রহণ কে করেছে, বিক্রিয়ার আগে অংশগ্রহণ করেছে দেখো N2, বিক্রিয়ার আগে অংশগ্রহণ করেছে H2, বিক্রিয়ার পরে তৈরি কি হয়েছে, অ্যামোনিয়া, NH3। তার মানে এই যে আগে, বিক্রিয়ার আগে যে অংশগ্রহণ করেছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। কি বলা হয়, বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক পদার্থ, এটা কেন লেখাচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবে, বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়াজাত পদার্থ মানে বিক্রিয়ার ফলে উৎপন্ন যে পদার্থ তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। কি বললাম, বিক্রিয়াজাত পদার্থ। ঠিক, তো দেখো বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ, এই তাহলে দুই দিকটা আমি যখন ইম্পর্টেন্টলি পড়ে নিয়েছি, তারপরে দেখো বলছে যে বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের মোট ভর নির্দিষ্ট। তার মানে এর থেকে আমি এটা বলতেই পারি একদম সিধা সাদা ফান্ডা, যে বিক্রিয়ক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায়, আমি লিখছি রাসায়নিক বিক্রিয়ায়, এর মানেটা কি বললাম ভরের নিত্যতা সূত্রে, দেখো রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায়, এবার নিচ থেকে লিখছি, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের, বিক্রিয়ক পদার্থের, বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ক পদার্থের মোট ভর, মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, হ্যাঁ কি না, সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। খুব ভালো করে বুঝবে এই জায়গাগুলো, বিক্রিয়াজাত, আমি একদম এক এক করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে কোনো রকম কোনো কনফিউশন না থাকে। আমি একদম প্রথম থেকে পড়াচ্ছি। বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, হয়তো ভিডিওটা একটুখানি লেন্দি হতে পারে, কিন্তু যদি একটু সময় করে দেখে নাও তাহলে কিন্তু একদম ইজি লাগবে তোমার। তাহলে আমরা কি কি পড়লাম, আমরা ভরের নিত্যতা সূত্রতে কি পড়লাম, বলছে যে বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। ব্যাপারটা কিরকম দেখো, একটুখানি দেখিয়ে দিই। দেখো দেখো N2+H2 থেকে কি তৈরি হয় না, NH3। তো এই বিক্রিয়াটাতে তুমি যদি এটাকে ব্যালেন্স করো বা সমতা বিধান করো, তাহলে সমতা বিধান করলে কি হবে দেখো, N2+3H2, সেখান থেকে 2NH3, দুটো N আছে, এখানেও দুটো N আছে, মানে নাইট্রোজেন, 3×6 হাইড্রোজেন, এখানেও 3×6 হাইড্রোজেন। এবার নাইট্রোজেন N2, তার ভর কত দেখো, নাইট্রোজেন বা N2 এর ভর, N2 এর ভর কত দেখো, নাইট্রোজেনের 14 × 2 সমান 28। 3H2 দেখো, হাইড্রোজেনের কত, 1 × 2, আর আগে 3 আছে মানে ×3, বাইরে বার করলাম, তাহলে কত হবে 3×2 = 6। এখানে কি করে হবে দেখো, তাহলে নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হয় 14 প্লাস 3 × 1 মানে 3, এইটা 2 দিয়ে গুণ করব, কারণ 2NH3 আমরা এর আগে আণবিক ভর কি করে বার করতে হয় সেটা অলরেডি করে নিয়েছি। তাহলে সেখান থেকে কি হবে, 14×3 = 17, 2×34। দেখো বিক্রিয়ার আগে, দেখো ভালো করে দেখো, আমি এই জায়গাটা আরেকবার মার্ক করে দিচ্ছি। দেখো এই বিক্রিয়াটা দেখছি, ঠিক আছে, এই বিক্রিয়াটাতে দেখছি, তাই তো, এই বিক্রিয়াটাতে। এবারে এখানে দেখো বিক্রিয়ার আগে মানে বিক্রিয়ক পদার্থের, দেখো বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের, এইটা বিক্রিয়ক পদার্থের ভর, এই দিকটা বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থের ভর, হ্যাঁ কি না, বিক্রিয়ক পদার্থের ভর। একটু আমার সাথে সাথে তাল মিলিয়ে যদি পড়তে পারো তাহলে কিন্তু খুব ইজি লাগবে। আর এই দিকটা দেখো, এদিকটা, এদিকটা,
এদিকটা কি বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে দেখো বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। দেখো তাহলে আমি যদি দেখি বিক্রিয়ক পদার্থের মোট ভর কত, বিক্রিয়ক পদার্থের মোট ভর 28 প্লাস 6 সমান 34, আর এদিকে দেখো 34। তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, মানে বিক্রিয়ার পূর্বে এবং পরে পদার্থের মোট ভর কিন্তু কনস্ট্যান্ট বা নির্দিষ্ট। তো এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। এবার এই ভরের নিত্যতা সূত্র যখন পড়ছি তখন আমরা শক্তির নিত্যতা সূত্র সম্পর্কেও জেনে নেব। তো শুধু শক্তির নিত্যতা সূত্র সম্পর্কে জানলেই হবে, এবং ভরের নিত্যতা সূত্র আর শক্তির নিত্যতা সূত্র কাছাকাছি কাছাকাছি একই রকম, ঠিক আছে, শুধু ভরের জায়গায় শক্তি হবে, ঠিক আছে। তো শক্তির নিত্যতা সূত্রতে গিয়ে কি বলছে দেখো, শক্তির নিত্যতা সূত্রতে যাব। শক্তির নিত্যতা সূত্র ভালো করে বুঝে নাও, বুঝে নিলে দেখবে সব সুবিধা হবে, কারণ এরপরেই আমরা যাব কিসে, ভর ও শক্তির তুল্যতার সমীকরণ। ওই যে আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ছিল E=mc²। দেখো কি বলছে, শক্তির নিত্যতা সূত্র। ধরো শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র। তো দেখো শক্তির নিত্যতা সূত্র, এখানে একটু এটা নিতে পারেনি, এআই নিতে পারেনি, বুঝলে তো। আমি এটাকে ডিলিট করে নিই, কারণ না হলে আবার লেখাতে অনেকে আবার বলবে যে স্যার কি লিখলেন, কিছু বুঝতে পারছি না। যাই হোক আমি নিজের হাতেই লিখছি, এর থেকে না লিখে। শক্তির নিত্যতা সূত্র, ঠিক আছে। আমার হাত লেখা নিশ্চয়ই খুব একটা খারাপ না, তাহলে না হয় এআই লাগতো, ঠিক আছে। তো শক্তির নিত্যতা সূত্র, তো শক্তির নিত্যতা সূত্র কি বলছে দেখো, বলছে পদার্থের শক্তি, শক্তি অবিনশ্বর। দেখো ভর সেখানে অবিনাশী ছিল, এখানে শক্তি বলছে শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র পরিবর্তনের মাধ্যমে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়, এবং এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। মানে যেটা আমরা ভরের ক্ষেত্রে পড়েছিলাম সেটাই এখানে শক্তির ক্ষেত্রে পড়বো। তো শক্তি অবিনশ্বর, শক্তি অবিনাশী। আচ্ছা বানান ভুলে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে, বানান আমি অতটা না। শক্তি অবিনাশী বা অবিনশ্বর, অবিনশ্বর, এটা তালবস্য হবে মনে হচ্ছে, অবিনশ্বর। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র 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 রাসায়নিক পরিবর্তন বা ভৌত পরিবর্তন, কেবলমাত্র ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এক রূপ থেকে, এক রূপ থেকে বা এক রূপ হইতে অন্য রূপে পরিবর্তিত করা যায়, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়, অন্য রূপে পরিবর্তিত করা যায়, ঠিক আছে, পরিবর্তিত করা যায়। এবং এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এই মহাবিশ্বে, এই মহাবিশ্বে মোট, এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ, মোট শক্তির পরিমাণ, মোট শক্তির পরিমাণ ধ্রুবক। মোট শক্তির পরিমাণ কি না ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবারে দেখো, তার মানে দেখো তুমি যদি একটুখানি আগের যেটা আমি করালাম, দেখো যে ভরের নিত্যতা সূত্র, সেখানেও কিন্তু আমি এই কথাই লিখেছি, পদার্থের ভর অবিনশ্বর। এর মানে হলো পদার্থের ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমেই এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। আচ্ছা তাহলে কি আমরা এর থেকে বলতে পারি যে কিছুটা হলেও ভর আর শক্তি ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য? এই কথাটাই, এই কথাটাই বলেছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। তো আইনস্টাইন এবারে এলেন এই ভর এবং শক্তির নিত্যতা সূত্রকে যাচাই করে উনি বললেন যে ভর আর শক্তি সমতুল্য। উনি বললেন যে ভর ও শক্তি, ভর ও শক্তি
সমতুল্য। তোমরা যদি দুটোর নিত্যতা সূত্র দেখো কাছাকাছি একই রকম সবকিছুই, তাহলে ভর ও শক্তি সমতুল্য, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট। ইংরেজি টার্মগুলো এখন থেকে জেনে রাখো, কারণ পরবর্তীকালে তোমাদের 11-12 কাজে লাগবে যারা সায়েন্স নিয়ে পড়তে চাও। ইকুইভ্যালেন্ট। তো ভর ও শক্তি কি বলছে না সমতুল্য। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস এই আইনস্টাইনের কথা। তো আইনস্টাইন একটি সূত্র দিলেন। কি সূত্র? আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন আইনস্টাইন কি বললেন? আইনস্টাইন একটি সমীকরণ দিলেন। আইনস্টাইন সমীকরণ দিলেন। কিছু বলেছেন মানে নিশ্চয়ই সমীকরণ দিয়ে প্রকাশ করেছিলেন। সমীকরণ দিলেন। সেই সমীকরণটি কি না? সেই সমীকরণটি হলো E = m × c²। এবার এখানে E = mc², মানে E মানে কি, m মানে কি, আর c মানে কি? দেখো এখানে বলছে E মানে হচ্ছে এনার্জি, ই মানে হচ্ছে এনার্জি। দেখো সমীকরণগুলো যে রূপগুলো দিয়েছিলেন, এই যে টার্মগুলো, এগুলো কিন্তু ওনারা ইংরেজিতে দিয়েছিলেন। তো আমরা আগে ইংরেজি টার্মটা দেখবো, তারপর বাংলা টার্মটা। ই মানে এনার্জি, এর মানে কি শক্তি, তাই তো? এনার্জি মানে শক্তি। তা আবার যেমন শক্তি যোগায়। দেন এম, এম মানে কি? এম মানে হচ্ছে মাস, মাস মানে কি ভর, ঠিক? আচ্ছা সি, সি মানে এখানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আলোর গতিবেগ, ঠিক আছে? দেখো এবার এইটি উনি দিয়েছিলেন যে আমি একটা সূত্র দিলাম, যে সূত্রটা হচ্ছে E = mc², মানে আইনস্টাইন দিয়েছিলেন, আমি দিইনি, বিজ্ঞানী আইনস্টাইন দিয়েছিলেন E = mc²। এর মানেটা কি বলছে? এর মানে বলছে যে যদি কোনো একটা ভর, যে কোনো পরিমাণ কোনো ভর যদি শক্তিতে পরিবর্তিত হয়, তাহলে সেটা কতটা পরিমাণ শক্তিতে পরিবর্তিত হবে। আমি বললাম যে ভর ও শক্তি সমতুল্য। আমি বললাম তো এখানে যে ভর এবং শক্তি হচ্ছে সমতুল্য। কি বললাম? ভর এবং শক্তি, ভরও বললাম আর শক্তি বললাম, এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট বা ভর ও শক্তি সমতুল্য। কিন্তু ভর ও শক্তি যে সমতুল্য, এটা কিরকম ভাবে, মানে ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় বা শক্তি ভরে রূপান্তরিত হয়, তো সেটা কতটা পরিমাণ। তো এটার জন্যই উনি যে সূত্রটা দিয়েছিলেন E = mc²। আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে করে দেখাই, যদি বলে এরকম যে ধরো আমি বলছি যে 1 গ্রাম কোনো ভরের, 1 গ্রাম কোনো ভরের, 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম কোনো ভরের বা 1 গ্রাম কোনো বস্তুর ভর, 1 গ্রাম কোনো বস্তুর ভর, বস্তুর ভরের ক্ষেত্রে, বস্তুর ভরের ক্ষেত্রে যদি সে কিছুটা পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে এনার্জি মানে ই, মানে শক্তি, সেক্ষেত্রে ই শক্তিটা যদি আমি বার করি, সমতুল্য যেহেতু বলেছে যে এই বস্তুর ভরটা কতটা পরিমাণ শক্তিতে রূপান্তরিত হতে পারে, 1 গ্রাম ভরের কোনো বস্তু বা কোনো বস্তুর ভরের ক্ষেত্রে কতটা পরিমাণ শক্তিতে রূপান্তরিত হতে পারবে, কতটা পরিমাণ। কথাটা আমি একটু ঘুরিয়ে বললাম, 1 গ্রাম ভরের কোনো বস্তু কতটা পরিমাণ শক্তি তৈরি করতে পারে, ঠিক আছে, কতটা পরিমাণ শক্তি তৈরি করবে, কতটা পরিমাণ শক্তি তৈরি করবে, ঠিক আছে? তো এটা একটু বুঝে নাও, কতটা পরিমাণ শক্তি তৈরি করবে। তো দেখো E = m × c²। এবার এখানে যেহেতু দেখো 1 গ্রাম বলেছি, তো ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম, তাহলে E = m। আচ্ছা এখানে আগে লিখে নিই, দেখো এখানে আগে লিখে নিই, এখানে m মানে কত বলেছে? এখানে বলেছে 1। সি, সি মানে কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁻⁸ কত হবে? 3 × 10⁸ মিটার/সেকেন্ড হয়। কারণ এখানে আমরা গ্রাম যেহেতু নিয়েছি, তার মানে সিজিএস ইউনিট নিয়েছি, তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড, আর এটা নিয়েছি গ্রাম, হ্যাঁ কি না? তাহলে দেখো E = যদি mc², এই সমীকরণটাকে আমি ফেলি, E = mc², তাহলে কত হবে? m এর মান 1 গুণিত 3 × 10⁻10 তার হোল স্কোয়ার। এর মানে কত? এর মানে দেখো সমান 3 × 9 গুণিত 10⁻, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 10⁻20। এবার তাহলে দেখো এইটা তো এনার্জি ই, তো ই মানে কত? ই মানে কি তৈরি হয়? এটা যে সিজিএস ইউনিট, ই এর সিজিএস ইউনিট হয় আর্গ, বা ইংরেজিতে ERG, আর্গ, ঠিক আছে? আচ্ছা আর্গটা এইভাবে লিখে দিচ্ছি, বাংলাতে লিখি না, এইভাবে আর্গ, পার আর্গ বলে ফেলবে, ঠিক আছে, আর্গ। এবার তাহলে দেখো এটা যদি আর্গ হয়, আমরা জানি এনার্জি বা শক্তি এসআইতে একক কি? জুল। আর 1 জুল = 1 জুল, বাংলাতেই লিখি 1 জুল মানে 1 জুল
সমান 10⁻⁷ আর্গ। ঠিক, তাহলে এইটা তৈরি হয়েছে সিজিএস ইউনিটে, এটা তৈরি হয়েছে সিজিএস ইউনিটে। তাহলে আমি যদি এটাকেই অনেক সময় পড়ে যে এসআই ইউনিটে ধরো একটা এমসিকিউ দিয়ে দিল যে 1 গ্রাম ভরের কোনো বস্তু যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কতটা শক্তি রূপান্তরিত হবে, নিচে একটাও আর্গে দিল না, সবকিছু দিল জুলে, তখন জুলে কনভার্ট করতে হবে। তো জুলে কনভার্ট করলে কি করতে হবে দেখো, 1 জুল যদি 10⁻⁷ আর্গ হয় তাহলে এতটা আর্গ সমান কত হবে, এইটা সমান 9 × 10⁻13 জুল, বাংলাতেই লিখি 13 জুল। তো এটা কি হবে, এটা হচ্ছে এসআই ইউনিট। বোঝা গেল, এসআই ইউনিট। তাহলে দেখো আমরা তাহলে এইটুকু বুঝতে পেরে গেলাম যে ভর এবং শক্তি হচ্ছে সমতুল্য, মানে কিছুটা পরিমাণ ভর যদি বিনাশ ঘটে তাহলে কিছুটা পরিমাণ শক্তি উদ্ভব ঘটবে, বা কিছুটা পরিমাণ শক্তির যদি মানে ভরের যদি বৃদ্ধি ঘটে তাহলে কিছুটা পরিমাণ শক্তির শোষণ ঘটবে। এবার ব্যাপারটা কি, এর মানেটা ভালো করে দেখো। আমি ধরো একটা বিক্রিয়া আমি করলাম, ধরো C+O2, সেখান থেকে তৈরি হলো CO2। ঠিক আছে, তো এর মানে কি বলছে, ধরো সাপোজ আমি বলছি যে ভর ও শক্তির যে তুল্যতার যে সমীকরণ থেকে বলছে যদি দেখা যায় বা আমি এটা তো তুমি বুঝতেও পারবে না খুব একটা বেশি, ধরো A+B, সেখান থেকে তৈরি হয়েছে C। ঠিক আছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো সাপোজ A এর ভর হচ্ছে যে 10 গ্রাম, B এর ভর হচ্ছে 10 গ্রাম, আর C এর ভর হচ্ছে ধরো 22 গ্রাম। ঠিক আছে, তো বলছে কি যে যদি আমরা কি জানি ভরের নিত্যতা সূত্র অনুযায়ী যে দুই দিকের ভর মানে বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়াজাত পদার্থের যে ভর সমান থাকবে। কিন্তু একটু পরেই আমরা আলোচনা করলাম যে ভর ও শক্তি এটা হচ্ছে যে তুল্যতা, ভর ও শক্তি সমতুল্য, মানে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। বলছে ধরো এখানে বিক্রিয়ার আগে ছিল 20 গ্রাম আর এখানে হয়েছে বিক্রিয়ার পরে 22 গ্রাম, এর মানে ভরের উদ্ভব ঘটেছে, মানে ভরের বৃদ্ধি ঘটেছে। বলছে যে ভরের যখন বৃদ্ধি ঘটেছে তার মানে যতটা পরিমাণ ভরের বৃদ্ধি ঘটেছে ঠিক ওই পরিমাণ ভরের সমতুল্য শক্তি এইদিকে শোষণ ঘটেছে, এইদিকে শক্তির শোষণ ঘটবে, সেটা তাপও হতে পারে অন্য কিছু হতে পারে, শক্তির শোষণ ঘটবে। হ্যাঁ কি না, ভালো করে বুঝবে। দেখো তোমাদের বইতে একটা প্যারার মধ্যে লিখে দিয়েছে, চট করে ছেলেগুলো বুঝতে পারে না কারণ লেখাটা এমন ভাবে লেখে। এইদিকে তার মানে কি শক্তি শোষণ ঘটবে, মানে এরা শক্তি যতটা পরিমাণ শক্তি শোষণ করেছে সেই শক্তিটা শোষণ করেই সেটাই ভরের তৈরি মানে ভরে কনভার্ট হয়েছে। ধরো কিছুটা এখানে ধরো 10 10 20 মানে 20 গ্রাম প্লাস এখানে একটা কিছু ফাঁকা আছে তবেই তো এদিকে 22 গ্রাম হয়েছে, তার মানে 2 গ্রাম বেশি হয়েছে। বলছে 2 গ্রাম ভর তার জন্য যতটা এনার্জি তৈরি হবে, তাহলে সেই শক্তিটা আমরা একটু আগে বার করলাম না যে E=mc², তাহলে কতটা শক্তি তৈরি হবে 2 গ্রামের জন্য তুমি বার করে নিতে পারবে। সেই শক্তিটা নিশ্চয়ই এখানে শক্তির শোষণ ঘটেছে। হ্যাঁ কি না, শক্তির শোষণ ঘটেছে। এবার যদি তুমি ঠিক উল্টোটা করো, শক্তি শোষণ ঘটেছে, ঠিক তুমি উল্টোটা করো, ধরো A+B, এটা কালারটা চেঞ্জ করে নি। দেখো তুমি যদি উল্টোটা করো A+B, এখান থেকে C, এটার পরিমাণ ধরো 10, এটারও 10, কিন্তু এটা 22 না হয় এটা হচ্ছে 18। তার মানে দেখো এদিকে 20 হয়েছে, এদিকে হয়েছে 18, তার মানে কিছুটা ভর কমেছে। তাহলে যে পরিমাণ ভর কমেছে তার মানে যতটা ভর কমেছে ততটাই দেখো ব্যালেন্স করতে হবে। তো 20 ওদিকে 18, তার মানে এখানে 18 প্লাস ফাঁকা আছে, তার মানে এইদিকে কিছুটা পরিমাণ শক্তির উদ্ভব ঘটেছে, এখানে শক্তির শোষণ ঘটেছে, এখানে কিছুটা পরিমাণ শক্তির উদ্ভব ঘটেছে। কতটা পরিমাণ শক্তি উদ্ভব ঘটবে না, ওই যে 2 গ্রাম শর্ট পড়েছে সেই 2 গ্রামটা শক্তিতে কনভার্ট হলে, শক্তিতে রূপান্তরিত হলে কতটা আমরা পেয়েছি E=mc²। তার মানে যদি এখানে ভর কমে তার মানে শক্তির উদ্ভব ঘটবে, শক্তির উদ্ভব ঘটেছে। বোঝা গেল আমি কি বললাম। তাহলে যদি ভর এদিকে মানে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে যদি দেখি যে ভর কমেছে তার মানে শক্তির উদ্ভব ঘটেছে ওইদিকে, আর যদি দেখি যে বিক্রিয়াজাত পদার্থের ভর বেড়েছে তার মানে এদিকে শক্তি শোষণ ঘটেছে। তো এই হিসেবেই আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, আইনস্টাইন তো আমার বন্ধু নয় না তোমার বন্ধু, তো আমরা কি বলবো, বিজ্ঞানী আইনস্টাইন E=mc² যে সূত্রটি দিয়েছিলেন, এই সূত্র দেওয়ার পরেই ভর ও শক্তির তুল্যতার একটি সমীকরণ আসে বা ভর ও শক্তির নিত্যতা সূত্র আসে। তো ভর ও শক্তিকে যদি সমন্বিত করে একটা নিত্যতা সূত্র আমরা করি, তাহলে আমরা করব না, ওনারাই করেছিলেন, সেটাই আমি লিখছি। ভর ও শক্তির পরে পরীক্ষাতে ভর ও শক্তির সমন্বিত, ভর ও শক্তির সমন্বিত নিত্যতা সূত্র, সমন্বিত নিত্যতা সূত্র মানে একসাথে যেটা হয়েছে নিত্যতা সূত্র। এর মানে কি,
এর মানে তাহলে আমরা কি বলবো, যে ভর ও শক্তির নিত্যতা সূত্র যদি একসাথে বলি কি বলবো, না এই মহাবিশ্বে ভর ও শক্তি অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা আমি মুখেই বলছি। কেবলমাত্র কোনো একটি পরিবর্তনের ক্ষেত্রে ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। এই মহাবিশ্বে মোট ভর ও মোট শক্তির পরিমাণ ধ্রুবক। বোঝা গেল? কারণ বিক্রিয়া আগে দেখো ভর আর শক্তির পরিমাণ ধ্রুবক হয়েছে। এবার এটা হচ্ছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখছি, এটা তোমাদের বইতেও তোমরা পেয়ে যাবে। আমি শুধু বুঝিয়ে দিলাম যে ভর ও শক্তির নিত্যতা সূত্র, তার মানে ভরের নিত্যতা সূত্র আর শক্তির নিত্যতা সূত্রকে কম্বাইন করে দাও। কি বলছে? ভর ও শক্তি অবিনশ্বর, মানে ভর ও শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বা ভর শক্তিতে, শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। এই মহাবিশ্বে মোট ভর এবং শক্তির পরিমাণ ধ্রুবক, তাই তো? আচ্ছা, তো এটা তোমরা বইতে পেয়ে যাবে। তো এটাই হচ্ছে ভর ও শক্তির সম্মিলিত সূত্র। এবার প্রশ্ন আসে, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলোতে আমরা যাব যে আচ্ছা তাহলে যে কোনো বিক্রিয়া যদি আমরা দেখি, ধরো যেমন সি প্লাস ও টু, সেখান থেকে দেখছি CO2। এই যে কার্বনের 12 গ্রাম যদি ভরটা দেখি, অক্সিজেনের 32, অক্সিজেনের কত 32 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের কত, সি হচ্ছে 12 প্লাস 16 দুগুণে 32 সমান 44 গ্রাম। তাহলে এখানে টোটাল যোগ করলে দেখো, এদিকে 12 আর 32 যোগ করলেও 44 গ্রাম হয়, মানে বিক্রিয়ক পদার্থ 44 গ্রাম, বিক্রিয়াজাত পদার্থ 44 গ্রাম। তুমি বলতে পারো যে স্যার এই যে রাসায়নিক বিক্রিয়াটা আমরা দেখছি স্যার, এই বিক্রিয়াতে তো আমরা কোনো রকম শক্তির ব্যাপার দেখলাম না, দুই দিকে তো 44 গ্রামই হচ্ছে, তাহলে তো স্যার এখানে শক্তি তৈরি হয়নি। না, অ্যাকচুয়ালি হয়। ব্যাপারটা হচ্ছে কি, সাধারণত যে সমস্ত রিয়াকশন গুলো ঘটে বা যে সমস্ত বিক্রিয়াগুলো ঘটে, সেখানে এই যে ভরের বা যে বৃদ্ধি বা হ্রাস বা শক্তির বৃদ্ধি বা হ্রাস, এটা এতটাই ক্ষুদ্র যে নগণ্য, মানে আয়ত্তে আসে না। যেমন ধরো, প্রায় একটা বইতে উদাহরণ দেওয়া আছে যে 7,500, মানে 7,500 কেজি ফসফরাসকে যদি দহন করা হয়, তখন যে ফসফরাস পেন্টক্সাইড তৈরি হয়, সেক্ষেত্রে ভরের বিনাশ ঘটে মাত্র 2 গ্রাম। মাত্র কত? মাত্র 2 গ্রাম বলছি, মাত্র 2 মিলিগ্রাম। তাহলে 7,500 গ্রাম, 7,500 গ্রাম, 7,500 গ্রাম, সেখানে ভরের পরিবর্তন কত হচ্ছে? ভরের পরিবর্তন 2 মিলিগ্রাম। ভরের পরিবর্তন কত? না, 2 মিলিগ্রাম। তাহলে সেটা কতটা কম? তুমি যদি 7,500 গ্রাম, আর আমি এখানে করেছি 12 গ্রাম, সেক্ষেত্রে তুমি একটা নর্মালি উদাহরণ দিয়ে যদি বলি, এতটা কম হয় সেটা পাওয়া যায় না। কিন্তু কখন দেখা যায় না, নিউক্লিয়ার বিক্রিয়ায়, তেজস্ক্রিয় বিক্রিয়া বা নিউক্লিয়ার বিক্রিয়াতে এই পরিবর্তনটা আমরা দেখতে পাই, যে কতটা পরিমাণ ভরের হ্রাস ঘটলো বা কতটা পরিমাণ শক্তির বৃদ্ধি ঘটলো বা যা খুশি। এই যে ভর ও শক্তির তুল্যতার যে ব্যাপারটা, সেটা আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। বোঝা গেল তাহলে কি বললাম? তাহলে ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র এবং ভর ও শক্তির মানে সমন্বিত যে নিত্যতা সূত্র, এই জায়গাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবারে আসি আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটিতে, সেটি হচ্ছে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এবং এই জায়গা থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসবেই আসবে, এটা আমার গ্যারেন্টি। মাধ্যমিক পরীক্ষাতেও আসবে, ইভেন তোমার স্কুলের যে টেস্ট পরীক্ষা সেখানেও আসে, এবং তোমার যে ইউনিট টেস্ট বা ইন্টারনাল পরীক্ষা সেখানেও আসবে, টিউশনে যদি পরীক্ষা হয় সেখানেও আসবে, ইভেন যদি তুমি কোনো কোচিং সেন্টারে পড়ো সেখানেও এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। তো বাষ্প ঘনত্বকে কি বলা হয়? বাষ্প ঘনত্বকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। আমি একটু পিঙ্ক কালার দিয়ে লিখলাম, এই পিঙ্ক কালারটা মেয়েদের কাছে খুব ফেভারিট, তাই তো? কিছু কিছু ছেলেরও ফেভারিট। তো আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব, তো আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্বটা খুব ভালো করে বুঝবে, কারণ এই জায়গাটা না বেশিরভাগ ছেলেপুলে মুখস্থ করে, যার ফলে কিচ্ছু করতে পারে না। আর এই জায়গাটা বলে কঠিন, কিন্তু এর মতো সহজ কিছু হতেই পারে না। দেখো ভালো করে বোঝো, আপেক্ষিক ঘনত্ব মানে কি। যখন এই আপেক্ষিক কথাটা আসে, এর মানে কি? এর মানে এক্সাক্ট না। আপেক্ষিক মানে আমি রিলেটিভলি, মানে কারোর সাথে কম্পেয়ার করছি, কারোর সাথে তুলনা করছি। বোঝা গেল? আপেক্ষিক কথাটা যখনই আসবে, এই যে আপেক্ষিক কথাটা বললাম, আপেক্ষিক কথাটা কখন আসবে না, যখন কারোর সাথে আমি কম্পেয়ার করছি বা তুলনা করছি, মানে সেটা এক্সাক্টলি না। তো বলছে আপেক্ষিক ঘনত্ব, একেই বলা হয় বাষ্প ঘনত্ব। কাকে বলে না, বলছে যে একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় বা একই চাপ ও উষ্ণতায়, মানে যার সাথে তুলনা করব সেও যে চাপ উষ্ণতা থাকবে,
যার তুলনা করছি সেও সেম চাপ সেম উষ্ণতাতেই তার সাথে তুলনা করবো, স্বাভাবিক কথাই। আমরা নিশ্চয়ই একটা ক্লাসে, ধরো ক্লাস 10-এ দুটো ছাত্র আছে, আমি দুটো ছাত্রের মেরিটের তুলনা করছি, তার মানে ক্লাস 10-এর ছাত্রের সাথে তুলনা করবো। আমি যদি তাকে এখন 9-এ মানে 9-এর একটা ছাত্রকে 10-এর ছাত্রের সাথে তুলনা করি, সেটা কি হবে? হবে না। তারা বলছে দেখো, আপেক্ষিক ঘনত্ব মানে আমি তুলনা করব রিলেটিভলি কারোর সাথে দেখবো, এবং সেই যে দেখাটা রিলেটিভলি যার সাথে দেখবো সেই দেখাটা একই চাপ ও উষ্ণতায়, মানে সেম চাপ ও উষ্ণতায়, দুটোই একই সেম চাপ ও উষ্ণতায় হবে। তার মানে একই চাপ ও উষ্ণতায়, এই কথাটাই আবার অনেক বইতে লেখা আছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, খুব ভালো করে বোঝো। বলছে একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায়, বারবার করে আমি লাইনগুলো বলছি, মাথায় ঢোকাও, আমার সাথে সাথে বলতে শুরু করো বা খাতায় লিখতে শুরু করো। একই চাপ ও উষ্ণতায়, এটাকে আমরা বলতে পারি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়। একই চাপ, সেটা নির্দিষ্ট যে কোনো চাপ ও উষ্ণতায় বলতে পারো। নির্দিষ্ট চাপ ও উষ্ণতা, এটা কিন্তু একই, ঠিক আছে, দুটো কথার মানে একই। তো বলছে একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ভর, একই চাপ উষ্ণতায়, আমি কালারটা আবার চেঞ্জ করে দিই তাহলে তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে বুঝতে। একই চাপ উষ্ণতায় কোন কোন গ্যাসের ভর, কোন গ্যাসের ভর বা কোনো গ্যাসের ভরও বলতে পারি, বা কোনো গ্যাস, আমি এইভাবে বলি, কোনো গ্যাস সম আয়তন, মানে যতটা পরিমাণ গ্যাস নিয়েছি ততটা পরিমাণই সম আয়তন, সম আয়তন, ওই যে বললাম কারোর সাথে তুলনা করবো, কার সাথে তুলনা করবো। আমি সবসময় বলি কেমিস্ট্রিতে যারা পড়ছো বা কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি সবাই পড়ছো, ফিজিক্স কেমিস্ট্রি সবারই আছে, কেমিস্ট্রিতে আমি বলি সবসময় আমার স্টুডেন্টদেরকে যে কেমিস্ট্রিতে হাইড্রোজেন হচ্ছে মন্দিরের ঘন্টা, টং টং, যে পারে আসে যে পারে আসে বাজায়, আর যে পারে আসে চলে যায়। তো হাইড্রোজেন হচ্ছে মন্দিরের ঘন্টা, যে পারে বাজায় দিয়ে চলে যায়। তো কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেন, সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, হাইড্রোজেন গ্যাসের তুলনায়, হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, গ্যাসের তুলনায় যত গুণ ভারী, যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে, যত গুণ ভারী সেই সংখ্যাটিকে, বা বইতে লেখা থাকবে দেখবে সেই তুলনামূলক সংখ্যাটি, মানে তুলনা করছি যেহেতু, তাহলে সেই তুলনামূলক সংখ্যাটি যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে, সেই তুলনামূলক সংখ্যাটিকে, সেই তুলনামূলক সংখ্যাটিকে বলা হয়, সেই তুলনামূলক সংখ্যাটিকে বলা হয় বাষ্প ঘনত্ব, বলা হয় বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। ঠিক আছে, এই যে চ্যাপ্টারটি আমরা দুটো ভিডিওতে কমপ্লিট করব। আমরা প্রথমে থিওরিটিক্যাল কনসেপ্টটা পুরোটা পড়ে তারপরে অঙ্কতে যাবো, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে দেখো বলা হয় বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, এই বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে। তার মানে কি বললাম, যে একই চাপ উষ্ণতায়, খুব ভালো করে বুঝবে, আমি একটু হাইলাইটার দিয়ে দিই, একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায়, কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী। তার মানে এর মানেটা কি, আমি এটাকে কি এইভাবে লিখতে পারি যে তাহলে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব, আমি বারবার এটা মানে বা আপেক্ষিক ঘনত্ব, এই দুটোই টার্ম নিয়ে লিখছি, পরে তোমাদের গুলিয়ে যাবে আবার। বাষ্প ঘনত্ব যাহা তাহাই আপেক্ষিক ঘনত্ব, এটা সমান আমি কি বলতে পারি, এটা সমান আমি এটা বলতে পারি, দেখো সুন্দর করে একটা লাইন টেনে দিই তারপরে বলবো যা খুশি। ধরো একই চাপ ও উষ্ণতায়, তো তাহলে আমি বলছি একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় বা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, যেটা তোমরা বলতে পারো, একই চাপ ও উষ্ণতায় ধরলাম আমি, বলছি যে কোনো গ্যাসের সম আয়তন হাইড্রোজেন, আমি ধরলাম ভি লিটার কোনো গ্যাস নিয়েছি, ঠিক আছে, ভি লিটার, ভি লিটার কোনো গ্যাসের ভর, এর মানেটা কি, ভি লিটার কোনো গ্যাসের ভর, গ্যাসের ভর, আর তারই নিচে দেখবো একই চাপ উষ্ণতায়, মানে সেম চাপ উষ্ণতায়, তাহলে একই চাপ উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায়, খুব ভালো করে বুঝবে, এখান থেকে অনেক কিছু ইম্পর্টেন্ট, এই জায়গাটার প্রত্যেকটা লাইন বাই লাইন ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। একই চাপ উষ্ণতায়, তাহলে ভি লিটার হাইড্রোজেন গ্যাস, আমি হাইড্রোজেনের সাথে তুলনা করছি, মন্দিরের ঘন্টার সাথে তুলনা করছি, হাইড্রোজেন গ্যাসের ভর, হ্যাঁ কি না? তাহলে দেখো আমি তাহলে কি পেলাম, যে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব সমান একই চাপ ও উষ্ণতায় ভি লিটার কোনো গ্যাসের ভর, তাকেই যদি আমি একই চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে ভাগ করি, তখনই আমি পেয়ে যাব এই বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, হ্যাঁ কি না? এবারে দেখো এখান থেকে প্রশ্ন আসে যে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের কি কোনো একক আছে? না,
এর কোনো একক নেই, কারণ এটি দুটোই ভরের অনুপাত। এটা পরীক্ষাতে পড়ে যে কেন বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের একক নেই। তখন কি করতে হবে, যে তখন বলতে হবে যে একই চাপ ও উষ্ণতায় ভি লিটার কোনো গ্যাসের ভর আর একই চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনামূলক সংখ্যা এটা। তার মানে দুটোই ভর দিয়ে ভাগ করা হচ্ছে, তাই জন্য এই যে দুটোই ভর দিয়ে ভাগ করা হচ্ছে তার জন্য এটি একক। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই, এটি হচ্ছে এককহীন রাশি বা একক বিহীন, এককহীন রাশি বা একক বিহীন রাশি। ঠিক আছে, এককহীন রাশি বা একক বিহীন রাশি। এবারে চলে যাব প্রমাণ ঘনত্বে। এটা এটা আমরা পড়লাম বাষ্প ঘনত্ব, এবারে চলে যাব প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, গ্যাসের প্রমাণ ঘনত্ব। এই ভর ও শক্তি নিত্যতা সূত্রের থেকে আরো অনেক কোয়েশ্চেন আসে, তোমরা যদি দেখো প্রশ্নবিচিত্রাতে কিছু কোয়েশ্চেন পাবেও, মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সেই মোমবাতির দহন বলো, বা তোমরা এই এক গাদা খড়কে আগুনে পোড়ালে কি হয়, লোহায় মরচে পড়লে সেটা ভরের নিত্যতা সূত্র মেনে চলে কি চলে না, এই জিনিসগুলো আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে যখন আমরা ওই কিছু ম্যাথামেটিক্যাল প্রশ্ন পড়বো, তো প্রথমে এই ধরনের থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিছু আলোচনা করে নেবো। ঠিক আছে, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আলোচনা করছি না, পরেরটাতে আলোচনা করব। তো প্রমাণ ঘনত্ব কাকে বলে? প্রমাণ ঘনত্ব বলছে এসটিপিতে, মানে কি প্রমাণ চাপ ও উষ্ণতায় এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকেই বলা হয় প্রমাণ ঘনত্ব। বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায়, এটা কিন্তু বলে দিয়েছে, প্রমাণ চাপ ও উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায় এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকে 1 লিটার কোনো গ্যাসের ভরকে 1 লিটার কোনো গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব বলা হয় এবং আমরা ঘনত্ব বলে। দেখো 1 লিটার বলেছে, তার মানে এর একক থাকবে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আমি মেনশন করে দিই, হাইড্রোজেনের ক্ষেত্রে যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এখান থেকে পরীক্ষাতে হু হু করে প্রশ্ন আসে যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব সমান 0.089 গ্রাম পার লিটার। তাহলে কি বলছে, 0.089 গ্রাম পার লিটার। তাহলে কি বলছে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার। তো পরীক্ষাতে কোয়েশ্চেন কি আছে, দুটো কোয়েশ্চেন এখান থেকে আছে। এক, খুব ভালো করে বুঝবে যে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের সাথে প্রমাণ ঘনত্বের সম্পর্ক, আর দুই, আপেক্ষিক ঘনত্বের সাথে আণবিক ভরের কি সম্পর্ক। তো আমরা জেনারেলি সম্পর্কটা তুমি মুখস্থ করলে পেয়ে যাবে, কিন্তু কিভাবে হলো কখনো কখনো প্রতিষ্ঠাও করতে বলতে পারে। তো আমরা একবার একটুখানি করে নেবো, ঠিক আছে, খুব ইজি, একদম চিন্তা করার দরকার নেই। বলছে প্রমাণ ঘনত্ব বা বাষ্প ঘনত্ব, ধরো বাষ্প ঘনত্ব এটাই হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, ব্র্যাকেটে লিখে দিচ্ছি আপেক্ষিক ঘনত্ব। প্রমাণ ঘনত্বের সাথে এদের সম্পর্ক, তাই তো, কালারটা চেঞ্জ করে নিই, ভার্সেস বা এর সাথে কার সম্পর্ক বলছি, এর সাথে বলছি আমাদের কার প্রমাণ ঘনত্বের সম্পর্ক, প্রমাণ ঘনত্বের সম্পর্ক। ঠিক আছে, দেখো কিভাবে বার করবো, দেখো প্রমাণ ঘনত্বের সম্পর্ক। তো প্রথমে আমি বাষ্প ঘনত্বটা বলে দিই। তাহলে আমরা লিখবো যে বাষ্প ঘনত্ব সমান একটা লম্বা লাইন টেনে দাও, লম্বা লাইন। কি বলেছে ভালো করে দেখবে, আমি স্টেপ বাই স্টেপ করাবো। বলছে একই চাপ ও উষ্ণতায়, একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় ভি লিটার কোনো গ্যাসের ভর, তার নিচে হবে ওই একই চাপ ও উষ্ণতায় ভি লিটার কোনো, এই ভি লিটার কোনো হবে না, হাইড্রোজেন হবে, হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, এবার দেখো একই চাপ ও উষ্ণতা, এটাকে আমি চেঞ্জ করে এই প্রত্যেকটা যেহেতু একই চাপ ও উষ্ণতা, আমি বলছি
এই প্রত্যেকটা হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতা দিয়েই করলাম, ঠিক আছে। একই চাপ, যেই চাপ ও উষ্ণতা নিয়ে না কেন সেটা একই হবে। তাহলে সেটা আমি ধরলাম যে প্রমাণ চাপ ও উষ্ণতায়, এটাকে আমি প্রমাণ চাপ ও উষ্ণতা, আমি দেখো মুছে করতে পারতাম কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করছি, ভিডিওটা লেন্দি হচ্ছে, কিছু করার নেই, কারণ তোমরা যাতে বুঝতে পারো। প্রমাণ চাপ ও উষ্ণতায় ভি লিটার কোনো গ্যাসের ভর, ভি লিটার কোনো গ্যাসের ভর, তারই নিচে আমরা মার্কটা করে দিই, তারই নিচে লিখব একই জিনিস প্রমাণ চাপ, আমি এই যে একই চাপ ও উষ্ণতায় সেই একইটা কোনটা সেটাকে নিয়েছি প্রমাণ চাপ ও উষ্ণতায় একই, ঠিক আছে, যা নেব একই নেব। উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাসের ভর, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের ভর। আচ্ছা আমি এই ভি দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিই, আমি 1 লিটার করে যদি বলি ব্যাপারটা একই হবে, একই হবে। আমি ভি এর জায়গায় 1 বললাম, ভি দিয়ে আমি ভাগ করে দিলাম উভয়কেই, তাহলে এর মানেটা কি হবে, প্রমাণ হয়েই গেল। আমি শুধু স্টেপ বাই স্টেপ করছি বলে একটু লেন্দি হচ্ছে, আর কিচ্ছু না, ভয় পাও না। डर के आगे जीत है, माउंटेन ड्यू। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের, 1 লিটার কোনো গ্যাসের ভর, তারই নিচে প্রমাণ চাপ ও উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, হাইড্রোজেন গ্যাসের ভর, হ্যাঁ কি না? দেখো একদম শেষ পর্যায়ে চলে এসেছি বাবু, একদম শেষ ঘটিকাতে পৌঁছে গেছি। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের ভরকে কি বলা হয়? যদি দেখো প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব বলে, তার মানে এই উপরে যেটা এটার মানেই হচ্ছে প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব। আর প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর সেটা আমরা অলরেডি জানি 0.089, 0.089 গ্রাম পার লিটার, ঠিক। তাহলে বাষ্প ঘনত্ব সমান, চলে এলাম বাষ্প ঘনত্ব সমান, আর এগোবো না, এখানেই শেষ করি, বাষ্প ঘনত্ব সমান প্রমাণ ঘনত্ব বাই 0.089 গ্রাম পার লিটার। তো এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রতিষ্ঠা করতে পড়ে, ঠিক আছে, একটু বড় হয়ে গেল না এটা, দেখো এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবারে যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে যে মানে বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের কি সম্পর্ক, আর এটা পরীক্ষায় পড়ে গেছে, ধরে নাও, ধরে নাও বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব এবং এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক, আণবিক ভরের সাথে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, সাথে সম্পর্ক। দেখো কারো কিছু সম্পর্ক যখন করবো তাহলে দুটোকেই ভেঙে নেবো, ঠিক আছে। তো আমি বাষ্প ঘনত্বকে যদি ভেঙে নিই, বাষ্প ঘনত্ব আমরা জানি যে একই চাপ ও উষ্ণতায় মানে কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, তাহলে লিখে নেব, ঠিক আছে, একদম সুন্দর করে লিখে নেব, এখানে দাগ দিয়ে দিই, এটা পড়বো, এবারে লিখে নেব, ঠিক। বলছে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব সমান কি, লম্বা একটা লাইন, এবার একটু অন্য কালার দিই, লম্বা লাইন টানলাম, উপরে কি দেব, উপরে হচ্ছে একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় ভি লিটার কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই একই চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন, খুব ভালো করে বোঝো এটা, হাইড্রোজেন গ্যাসের ভর, হাইড্রোজেন গ্যাসের ভর, ঠিক আছে, গ্যাসের ভর। এবার দেখো আমরা জানি অ্যাভোগাড্রো সূত্র যখন প্রথমে পড়েছিলাম আমি বলেছিলাম যে এটা কাজে লাগবে। আমরা জানি সমচাপ ও আয়তনে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সম সংখ্যক অণুই বর্তমান। আমি ধরলাম একই চাপ ও উষ্ণতায়, দুটো একই চাপ ও উষ্ণতায় ভি লিটার, তাহলে সমচাপ ও উষ্ণতায় সম পরিমাণ কোনো গ্যাসের ভর যা, আমি এটা বলতে পারি যে সমচাপ ও উষ্ণতায়
তাহলে সম আয়তন সকল গ্যাসের সম সংখ্যক অণু বর্তমান। কারণ আমি ধরলাম যে এখানেও যদি n সংখ্যক কোনো গ্যাসের অণু থাকে তাহলে এখানেও n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণু থাকবে। তাহলে এর মানে আমি কি লিখতে পারি এখানে? এর মানে আমি লিখতে পারি, খুব ভালো করে বোঝো, আমরা অ্যাভোগাড্রো সূত্র অনুসারে কি পড়েছিলাম, যে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের, সমচাপ ও উষ্ণতায় মানে একই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সম আয়তন, যদি ভি লিটার এ গ্যাস রাখি আর ভি লিটার বি গ্যাস রাখি তাহলে দুই গ্যাসেই সম সংখ্যক অণুই বর্তমান, ঠিক আছে? তাহলে একই চাপ ও উষ্ণতায় ধরো, এবার আমি বললাম যে তাহলে একই চাপ ও উষ্ণতায়, জাস্ট 1 মিনিট, একই চাপ ও উষ্ণতায় লিখে নিচ্ছি, একই চাপ ও উষ্ণতায় ভি লিটার গ্যাসে কোনো গ্যাসের ভর, তার মানে চাপ ও উষ্ণতায় কেটে দিলাম, এটা আর রাখার দরকার নেই আমার, তার মানে n সংখ্যক অণুর, n সংখ্যক কোনো গ্যাসের অণুর ভর, তাহলে এর মধ্যে ধরলাম n সংখ্যক অণু আছে, তাহলে n সংখ্যক কোনো গ্যাসের অণুর ভর, তাই তো, অণুর ভর, কোনো গ্যাসের ভর বলেছি n সংখ্যক অণু আছে তো তার ভরটাই ওই গ্যাসের ভর, তাহলে তার নিচে কি হবে, n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের, n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণুর ভর, ঠিক আছে? এবার আমরা জানি হাইড্রোজেন কি H2, মানে হাইড্রোজেন কি দ্বিপরমাণুক, হ্যাঁ কি না বলো, হাইড্রোজেন দ্বিপরমাণুক। তাহলে হাইড্রোজেন দ্বিপরমাণুক মানে কি লিখতে পারি আমি, হাইড্রোজেন দ্বিপরমাণুক মানে কি লিখতে পারি, যে n সংখ্যক, উপরে লিখতে পারি n সংখ্যক কোনো, n সংখ্যক কোনো গ্যাসের ভর, আচ্ছা n সংখ্যক কেন গ্যাসের ভরকে n n কেটে দাও না, ঠিক আছে? তাহলে এক ধরো একটি, তাহলে কোনো গ্যাসের একটি অণুর ভর, এটাকে লিখতে পারি নিচে কোনো, মানে কোনো নয়, এবার হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর, হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। এবার হাইড্রোজেনের একটি অণুর ভর বলেছি বাবু, ভালো করে দেখো, হাইড্রোজেনের একটি অণুতে, এটা অ্যাকচুয়ালি একটা অণু, ঠিক আছে? এখানে পরমাণু কটা আছে দেখো, H, H দুটো, মানে 2H মানে দ্বিপরমাণু, দুটো পরমাণু আছে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো এইভাবে লেখা যায় কিনা, যে তাহলে লিখতে পারি যে কোনো গ্যাসের একটি অণুর ভর, কোনো গ্যাসের একটি অণুর ভর নিচে হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর মানে কি দুটি, মানে আমি যদি বলি তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের একটি পরমাণু, হাইড্রোজেনের একটি অণু ছিল, একটি অণু মানে দুটা পরমাণু, তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর আর 2 দিয়ে গুণ করে দুটি পরমাণুর ভর, তার মানে সেটাই একটা অণুর ভর, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। এবারে দেখো মজাদার জিনিস কিরকম, আমরা ক্লাস 9-এ পড়েছি যে কোনো গ্যাসের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণু থেকে যত গুণ ভারী তাকে কি বলা হয়, আণবিক ভর। আমরা কি জানি, একটু যদি খেয়াল করো, একটু খেয়াল করে নাও, আণবিক ভর এখানে লিখে দিচ্ছি, আণবিক ভর কি ছিল, আণবিক ভর সমান কি ছিল বাবু, আণবিক ভর সমান ছিল কি ছিল, কোনো গ্যাসের একটি অণুর ভর, কোনো গ্যাসের একটি অণুর ভর ছিল তো, একটি অণুর ভর, তার নিচে হাইড্রোজেনের একটি পরমাণু, হাইড্রোজেনের, কার্বন দিয়েও করতে পারি, কার্বন স্কেল দিয়েও করতে পারি, হাইড্রোজেন, ওটা তো তোমরা 9-এ পড়েছোই, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, বোঝা যাচ্ছে, একটি পরমাণুর ভর। তাহলে এখানে কি হবে, কোনো গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, মানে 1/2 গুণিত আণবিক ভর, আণবিক ভর বা আণবিক গুরুত্ব। এবার এই আণবিক ভরকে বলা হয় কি বলা হয়, আচ্ছা বাষ্প ঘনত্ব, তাহলে এই দিকটা কি ছিল, বাষ্প ঘনত্ব, তাহলে বাষ্প ঘনত্ব সমান হাফ ইন্টু আণবিক ভর, আণবিক ভরকে বলা হয় এম, ক্যাপিটাল এম, আর বাষ্প ঘনত্বকে বলা হয় ক্যাপিটাল ডি, এটাকে ডি এটাকে এম। তাহলে আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু m/2, বা এটাও বলতে পারি বা m ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডি, বোঝা গেল?
তো আমি এই চ্যাপ্টারে যতগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট আছে পুরোটা কভার আপ করে দিলাম। এরপরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা কি ধরনের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, ওই যে বললাম না, মোমবাতি দহন, লোহায় মরচে পড়া, এই 3টে কোয়েশ্চেন। আরেকটা আছে এই একটা গাদা খড় যদি আমি পোড়াই সেক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র লঙ্ঘিত হয় কি হয় না, এই কয়েকটা কোয়েশ্চেন্স করব। আর তারপরে আমরা চলে যাব এই চ্যাপ্টারের কোয়েশ্চেন্স। আরো দুটো সিরিজ আমি বানাবো, একটাতে আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স নিজেরা প্র্যাকটিস করব, আরেকটা ভিডিওতে, সেপারেট ভিডিওতে আমরা অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো করব। তো ধরে নিতে পারো এটার আমরা মোটামুটি প্রায় 50টা থেকে 60টা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আর এত সুন্দর করে পড়বো ওই জায়গাগুলো, এত সুন্দর করে প্রশ্নগুলো প্র্যাকটিস করব, আমরা যেন বুঝতে পারি যে আমরা কোনো রিয়াকশন মুখস্থ করবো না, কোনো সমীকরণ মুখস্থ করবো না, একটা রিয়াকশনের মানে একটা প্রশ্ন দেখলেই বুঝতে পেরে যাবো যে আমার প্রোডাক্টগুলো কি তৈরি হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে টিউনড উইথ অধ্যয়নম and stay tuned with Sansar.